ব্যাপারটা খুব সিম্পল, মানে একটু শেয়ার করি আর কি। সেটা হচ্ছে যে কিরকম করে আসলে এক্সামটা হওয়া উচিত, আহ, সেটা নিয়ে বলি একটু। এক্সামটা হচ্ছে, আগে বলেছি, প্রশ্নটা যেদিন আপনাদের এক্সাম থাকবে সেদিনেই বলবো যে আসলে ওপেন বুক এক্সামের প্রশ্নটা আসলে কি। তো নিয়ম শৃঙ্খলার ব্যাপারে সেটা হচ্ছে যে আগে বলেছি যে আপনি যে কোনো জায়গা থেকে তথ্যপাত্র যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন। কেউ যদি আপনাকে হেল্প করতে চায় সেটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। সময় আপনাদের জন্য 1.5 ঘন্টা একটা ফিক্সড একটা সময় রাখা হয়েছে। সময়টা অনেকটাই বেশি রাখা হয়েছে, মনে হচ্ছে যে আমার প্রিভিয়াস এর অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে যে সময়টা এতটুকু থাকাটা গুরুত্বপূর্ণ। তারপরেও যদি মনে হয় যে এত বেশি সময় না দিলেও চলে, 1 ঘন্টা হলেও চলে, আপনার আপনাদের ইচ্ছা। বাট আমি 1.5 ঘন্টার মতো দিয়ে রাখছি। সেটা হচ্ছে যে আপনারা হয়ে গেলে যেটা 1.5 ঘন্টা একটা কাউন্ট করা হবে, মানে টাইম লাইনের মধ্যে দিয়ে, এবং ওই সময়ের মধ্যেই আপনাকে মানে যেই অ্যান্সারটা, সেই অ্যান্সারটা সাবমিট করতে হবে। সাবমিট কোথায় করবেন? দুইটা হতে হতে পারে, গুগল মিটের ক্লাসরুমেও হতে পারে, বা আপনাদের মিটের অনেক সময় ক্লাসরুমে অনেক সময় সমস্যা আপনাদের হয় বা হতে পারে, যার কারণে আমি দুটো অপশনে রাখছি। মেসেঞ্জারের যে গ্রুপ, মেসেঞ্জারের গ্রুপে রোল নাম্বার অনুসারে আপনারা সাবমিট করবেন। স্ক্রিনশট তুলেও হতে পারে, সেটা মোবাইলে ছবি তুলেও হতে পারে, যে কোনোভাবে ছবি তুলে আপনারা জিনিসটা পাঠিয়ে দেবেন। আমি আশা করি সর্বোচ্চ একটা পেজ মনে হয় আপনারা লিখতে পারবেন, আমার ধারণা আর কি। 2টা পেজ যাওয়ার মতো কোনো ওয়ে হয়তো মানে হলেও হতে পারে। যদি হয় কোনো সমস্যা নেই, মানে একটা পেজ হোক আর 2টা পেজ হোক, আপনারা ডিপার্টমেন্ট ওয়াইজ যদি পাঠান সবচেয়ে বেশি ভালো। সেটা হতে পারে যে আহ, আলাদা করে গ্রুপ খোলা। আপনাদের টোটাল হচ্ছে যে যতগুলো ডিপার্টমেন্ট, মেবি 5টা ডিপার্টমেন্টের আমি সমন্বিত কোর্সটা পড়াই। তো ডিপার্টমেন্ট, ক্রাফট ডিপার্টমেন্ট, প্রিন্ট মেকিং ডিপার্টমেন্ট করে আলাদা করে ডিপার্টমেন্টগুলো যদি গ্রুপ ওয়াইজ ডিপার্টমেন্টটাকে আগে খুলে রাখা যায়, খুলে রেখে যদি আপনারা ওই ইমেজটা বা অ্যান্সার স্ক্রিপ্টটা যদি পাঠান, তাহলে সেটা মনে হয় সবচেয়ে বেশি ভালো। যাই হোক, বুধবার দিন আরেকটু আপনাদের ক্লিয়ার করব। মোটামুটি এতটুকু একটা ধারণা আপনাদের দিলাম আর কি এক্সাম সম্পর্কে। আর এক্সামের মার্কসটা হচ্ছে আপনাদের যতগুলো প্রশ্ন ততগুলো, মানে মানে এক এক করে থাকবে আর কি, মানে মেবি 10 মার্কসের হবে আর কি। প্রশ্ন 10টা থাকবে, আর অ্যান্সারের উত্তর থাকবে এক এক করে। তো যাই হোক, সেটা যেদিন হবে সেদিন আপনাকে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন ওপেন বুকের এক্সামটা আসলে কি। ঠিক আছে? আপনাদের মনে হয় আহ, ওপেন বুকের এক্সাম সম্পর্কে কোনো আগে প্রিভিয়াসলি কোনো অভিজ্ঞতা মনে হয় মেবি নেই। না স্যার, না নেই স্যার। আচ্ছা। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে স্যার, মানে এক এক করে যদি হয় স্যার, এখন এটা আহ, মানে উত্তরগুলার মানে এটা কি মানে শর্ট কোয়েশ্চেন অ্যান্সারের মতো নাকি, মানে কিরকম ভাবে অ্যান্সারটা আপনি চাচ্ছেন বা? যেতে মানে যেদিন হবে, আপনি ওপেন বুক এক্সামে তো সুবিধা সবই নিচ্ছেন। আমি যদি এখন পুরোটাই আপনাকে বলে দেই, তাহলে আসলে এক্সাম নেওয়ার মতো প্রেক্ষাপটটা আসলে ক্রিয়েট হয় না। হ্যাঁ, সেটা মানে হয়তো খুব আপনাদের কঠিনও লাগতে পারে, এমন হতে পারে খুব সহজও লাগতে পারে, আবার হাস্যকরও মনে হতে পারে। তো যেদিন আপনাদের মনে হবে, মানে যেদিন আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে, সেদিনই আপনারা আসলে ব্যাপারটা সম্পর্কে একটা নতুন ভাবে একটা আইডিয়া হয়তো পাবেন, আমার যেটা মনে হয়। আর কি করে লিখতে হবে না লিখতে হবে, প্রেক্ষাপট তো আপনার উপরে পুরোপুরি ডিপেন্ড করবে, আপনার উপরে কি করে আপনি এখন বড় হয়েছেন। অ্যান্সার দেওয়ার মতো ব্যাপারটা এখন আর ঠিক 9-10 বা ইন্টারমিডিয়েটের আপনি এখন স্টুডেন্ট না বা স্কলারও না, অ্যাজ এ ভার্সিটির একজন মানে স্কলার। সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে এত কিছু মানে সৃজনশীল লিখতে হবে কিনা, এগুলো আমার মনে হয় কোশ্চেনটা খুব এই সময় একটু উইয়ার্ড আমার কাছে মনে হয়।
যে আপনারা এত অনেকটা বড়ই হয়েছেন, কতখানি লিখবেন না লিখবেন বা কি করবেন সেটা তো আপনাদের উপর ডিপেন্ড করে। আর আমি তো আপনাকে বলেই দিয়েছি যে এমন না যে এটা পরীক্ষা যেরকম করে হয় না দেখে লিখতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে, কোনো কিছু এলাও না। ডিজিটাল এখন কোনো কিছু যখন আপনি পরীক্ষা দেন আপনার সবকিছু কেড়ে নেওয়া হয়, তাই তো? যে হেডফোন থেকে শুরু করে মোবাইল পর্যন্ত আপনাকে রাখতে হয়, বাট আপনি এখানে পুরোপুরি ওপেন বুকে সবকিছুর সুবিধা পাচ্ছেন। পাশাপাশি যদি আপনি কাউ ফ্যামিলি মেম্বারের সিনিয়রদেরও হেল্প নিতে চান, ইউ ক্যান ডু দ্যাট, এতে কোনো কোনো সমস্যা নেই। কিন্তু যেদিন পরীক্ষা দিবেন ঠিক সেদিনই আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কি সম্পর্কে পরীক্ষা দিচ্ছেন। স্যার তাহলে স্যার নতুন একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হবে স্যার, মানে যেটা অবশ্যই, মানে আগে আমার কাছে ছিল। মনে হয় সেটাকে আপনি এনজয় করা উচিত। মানে মানে টোটাল প্রতিনিয়ত তো একটা নতুন দিকে যাওয়ার ব্যাপার থাকে। এখন হয়তো বলবেন যে স্যার প্রিভিয়াসলি এটা যদি আরেকটু আমাকে ধারণা দিতেন তাহলে আরো ভালো পরীক্ষা দিতাম। আমার এটা মনে হয় না। উপস্থিত বুদ্ধিটা থাকার, আপনি যখন ভাইবা দিতে যান তাহলে কি হয়? ভাইবা কি আপনি খুব প্রিভিয়াসলি অনেক কিছু জেনে যান, না সবকিছু পড়ে যান? তা তো না। না ইনস্ট্যান্ট স্যার। আপনাকে কোনো কিছু প্রশ্ন করা হয়, তার ভিত্তিতে আপনাকে answer দিতে হয়। আচ্ছা সেটা স্যার। ভালো হতে পারে, সেটা খারাপও হতে পারে। এবং ভালো এবং খারাপের থেকে আমার কাছে মনে হয় যেটা, সেটা হচ্ছে যে আপনি একটা নতুন এক্সপিরিয়েন্সের দিকে যান, যে এক্সপিরিয়েন্সটা খুব গুরুত্বপূর্ণ। ভালো খারাপের আসলে সংজ্ঞা হয় না, ভালো খারাপ কি আসলে আমি ঠিক জানি না। মানে পারলেই ভালো, না পারলেই খারাপ, এমনটা আমার কাছে মনে হয় না। আমার মনে হয় প্রতিনিয়ত আপনি জীবনের তাগিদে যে কোনো জিনিসের পরিস্থিতিটাকে ট্র্যাকেল দেওয়া, ফেস টু ফেস হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে জীবনের মেন লক্ষ্য থাকা উচিত, যে কোনো অবস্টাকেল জিনিসে আসুক না কেন। যাই হোক, আজকে অনেকটা মনে হয় টাইম যাচ্ছে, কিন্তু অনেকের ইয়ে নাই। সাহেব, আপনার কি অবস্থা? স্যার ভালো আছি স্যার। স্যার একটা রেকর্ডিং এর বিষয়ে একটা কথা বলছি। হ্যাঁ, সেটাই মানে আপনাকে বলছিলাম যে রেকর্ডিং এর মানে ব্যাপারটা আসলে কি করলে আমরা কোনো সুফল পেতে পারি। স্যার আগের ক্লাসটা রেকর্ড করছি স্যার, মানে দুই পার্টে রেকর্ড হয়েছিল, কারণ হচ্ছে মাঝখানে একটু হচ্ছে ক্র্যাশ করেছিল আর কি। তো স্যার রেকর্ডিং এর সাইজ অনেক বেশি হয়ে গেছে আর কি, 4 জিবির উপরে আছে ক্লাস, মানে ক্লাসের আগের ক্লাসের রেকর্ডিং এর সাইজটা স্যার। আচ্ছা তো হ্যাঁ, এবার সাথে আমার কথা হচ্ছিল সে ব্যাপার নিয়ে, কিন্তু আহ, এখন কি করা যেতে পারে সেই ক্ষেত্রে, মানে টোটাল কি সেটা কি সর্ট আউট করতে পেরেছেন কিনা সেটা নিয়ে বুঝছি আর কি। স্যার হচ্ছে এটা যদি কম্প্রেস করতে দেওয়া হয় তাহলে স্যার হচ্ছে একটু সময় দিতে হবে, কারণ আমার স্যার হচ্ছে ল্যাপটপের হার্ডওয়্যার অতটাও ভালো না যে ওভারনাইট করে দিতে পারি। যদি আপনারা সলভ না করতে পারেন তাহলে আমি আমার প্রিভিয়াস স্টুডেন্টকে খবর দেব। মানে সেটা, মানে আমি চাই না যে আহ, জটিলতার কারণে অন্য কারো ক্লাসের ব্যাপারটাও যেন মিস না হয়। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকের ক্লাস তো রেকর্ড করছেন, তাই তো? জি স্যার, এটা শুরু করুন। ঠিক আছে, সেগুলো রাখেন, দেখেন যে ওটা দিয়ে সল্ট আউট করতে পারেন কিনা। নেক্সট ক্লাসে যদি দেখেন যে সল্ট আউট করতে পারছেন না, ভারী অনেক ফাইল হয়ে যাচ্ছে, তাহলে আমরা অন্য একটা ব্যবস্থা নিব। আর যেহেতু দুইটা ভারী ফাইল হলো, যদি রেকর্ড করে থাকেন সেটা কি করে দেওয়া যায়, কোনভাবে দেওয়া যায় কি, কারণ যারা ক্লাস করতে পারেনি তাদেরকে কি করে দেওয়া যায় সেটা একটু ভাবেন। ঠিক আছে? স্যার অল্টারনেটিভ হয়ে আছে স্যার, যদি হচ্ছে কেউ যদি তার ড্রাইভের লিংক দেয় আমাকে, আমি তাহলে তার ড্রাইভে আপলোড করে দিতে পারবো। আমার মনে হয় সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে যে আপনি ড্রাইভের লিঙ্কটা শেয়ার করে দেন গ্রুপে। আপনার যে লিঙ্কটা, যে ড্রাইভের যে লিঙ্কটা, এটা শেয়ার করে দেন। আমার স্যার ড্রাইভে আচ্ছা, দেওয়া যদি আপনাকে যদি আপনার ড্রাইভে যদি দেওয়া হয় সেটা তো নিতে পারেন কি? সরি স্যার, আবার একটু বলতে।
আমি বলছি আপনাকে যদি ড্রাইভের লিঙ্কটা যদি পাঠানো হয়, আপনি তো লিঙ্কটা শেয়ার করে দিতে পারবেন আপনার ড্রাইভ থেকে। জি স্যার, আশা করি পারবো স্যার। হ্যাঁ, ড্রাইভের থেকে লিংক শেয়ার করা যায়, ওটা ইজি ইজি প্রসেস, ওটা হলেই হয়ে যায়। আপনি জাস্ট ড্রাইভের লিংকটা শেয়ার করে দিলেই যে গ্রুপে যে গ্রুপ করেন, সরি গ্রুপে শেয়ার করেন, সবাই যেন পায়, যে ক্লাস করেনি যে ক্লাস করেছে সবার মধ্যে দিয়ে যেন থাকে, ঠিক আছে? তাহলে ওই কাজটা করেন সাহেব, ঠিক আছে? জি স্যার। আপনাকে একটু কষ্ট দিচ্ছি আর কি। আচ্ছা, আমরা একটু ক্লাসের দিকে যাই আর কি। টোটাল যারা আসার মনে হয় তারা সবাই চলে আসছেন। আমরা আজকে দুইটা পেন্টিং নিয়ে বা সিস্টিন চ্যাপেল নিয়ে আজকে একটু আলোচনা করব। মাইকেল অ্যাঞ্জেলো সিস্টিন চ্যাপেলটা খুব গুরুত্বপূর্ণ, মানে অনেকগুলো পেন্টিং যেটা সিলিং এর উপরে করা, সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। যা তার আগে আমরা একটু ইমেজগুলোর দিকে যদি একটু খেয়াল করি, তাহলে ইমেজের দিকে যাই, আপনাদের একটু স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে, আপনারা দেখতে পাচ্ছেন তো না? সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে হচ্ছে ক্রিয়েশন অফ অ্যাডামের নিয়ে ব্যাপারটা সম্পর্কে, এটা সিস্টিন চ্যাপেলের একটা একটা ইমেজ। সিস্টিন চ্যাপেল আসলে জিনিসটা কি? একটা হচ্ছে চার্চ, যেই চার্চে বেসিক্যালি আপনাদের এটা মানে একটা কলেজের মতো, যেখানে আসলে যারা নতুন করে পপ হন তারা সিস্টিন চ্যাপেলে কি করতে যান, তারা হচ্ছে আপনার শপথ নিতে যান যে সে নতুন করে একজন বা নতুন প্রতিনিধিত্ব করছে এই চার্চের। সেটার একটা পুরোপুরি চার্চের একটা কক্ষ, যেই কক্ষতে মাইকেল অ্যাঞ্জেলো প্রচুর পরিমাণে ছবি এঁকেছেন, তাও কিসের, সিলিং এর উপরে, মানে ইটস লাইক এর একটা ওয়ান কাইন্ড অফ ফ্রেস্কো। মানে আপনারা পেইন্টিং ডিপার্টমেন্টে যারা আছেন তারা ক্যানভাসের উপর সাধারণত ছবি এঁকে থাকেন, বাট মাইকেল অ্যাঞ্জেলো যেটা করেছে সেটা হচ্ছে ফ্রেস্কো পেইন্টিং করেছে। ফ্রেস্কোটা একটু ডিফারেন্ট, টেকনিক্যাল সাইড গুলোতে একটু ডিফারেন্টলি আগাতে হয়, বাট সময় এতে প্রচুর পরিমাণে সময় দিয়ে দক্ষতা দিয়ে মাইকেল অ্যাঞ্জেলো ছবিগুলো এঁকেছেন, এবং বেশিরভাগই হচ্ছে আপনার সিলিং প্লাস হচ্ছে উপরের দেওয়ালে থেকে শুরু করে। এটা খুব টাফ একটা ব্যাপার, আমরা সাধারণত সোজা করে ছবি আঁকতে পারি, মানে আমাদের আই লেভেল যেভাবে থাকে সেভাবে ছবি আঁকাটা খুব সহজ। কিন্তু আপনার আমি যদি উল্টো করে ছবি আঁকতে যাই বা ক্যানভাসটাকে উল্টো করে যদি ছবি আঁকি, তাহলে আমার অনেক সময় কি হয় যে আমরা প্রপোশনের দিক থেকে বা বিভিন্ন রকমের কম্পোজিশনের দিক থেকে সেটা একটু ডিসব্যালেন্স ক্রিয়েট হয়। তো সেই দিক থেকে আমার মনে হয় মানে মাইকেল অ্যাঞ্জেলো বিশাল ভাবে একজন দক্ষ, এবং দক্ষতার সাথে সেটা মানে পেইন্টিং গুলো করেছেন। আর মাইকেল অ্যাঞ্জেলো তো জানেন যে ওনার স্কাল্পচার কিন্তু খুব দুর্দান্ত, প্রচন্ড পরিমাণে, এবং পেইন্টিং এর মধ্যে দিয়ে দেখবেন যে ওনার মধ্যে একটা স্কাল্পচারের যেই মানে এক ধরনের ভয়েস বা এক ধরনের ভলিউম, সেইগুলো কিন্তু পেইন্টিং এর মধ্যে দিয়ে চলে আসছে। মানে যদি সাবজেক্টগত ম্যাটারের দিকে যদি দেখেন, একদম পুরোপুরি রেনেসার যে আদর্শ ফিগারের যে ব্যাপারটা, সেটা কিন্তু মাইকেল অ্যাঞ্জেলোর কাজের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি মাত্রায় দেখা যায়। মানে টোটাল মার্শাল টাইপের ফিগার বা আদর্শ যে ফিগারের যে সুঠাম দিঘির যে ব্যাপারটা, সেটা কিন্তু তার কাজের মধ্যে সবচেয়ে বেশি মানে কি করা যায়, উপলব্ধি করা যায় এবং দেখা যায়, পরিলক্ষিত হয়। তো সেই দিক থেকে তার কাজ একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে বিলং করে। কেন আসলে সিস্টিন চ্যাপেলে বেসিক্যালি এই ধরনের ইমেজ বা এই ধরনের পেইন্টিং আঁকার মধ্যে বা কনসেপ্ট আসলে কি একটা জানা ব্যাপার থাকে না আসলে, সিস্টিন চ্যাপেলেই বা কেন, বা সিস্টিন চ্যাপেলের জায়গাতে যে ইমেজ গুলো এঁকেছে সেগুলো কি ধরনের আসলে, বেসিক্যালি ধর্মীয় ভিত্তিক
ধর্মটাকে ক্রিয়েট করানোর জন্য বা ধর্মের ব্যাপারগুলোকে স্কলারদের মধ্যে দিয়ে পৌঁছানোর জন্য যে ধরনের কনসেপ্ট বা যে ধরনের জিনিসপত্র রাখা উচিত কত ম্যাটারে সেগুলো আসলে রাখছেন, এবং সেগুলো একটু কনসেপ্ট ধর্মী। সাথে সাথে কনসেপ্টের সাথে সাথে উনি যেটা বিল্ড করেছেন সেটা হচ্ছে যে একে তো আদর্শ ফিগার আছে, সাথে কনসেপ্ট আছে, তার সাথে কি আছে, তার সাথে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ডেডিকেশন। প্রচন্ড পরিমাণে ডেডিকেশন দিয়ে উনি ছবিগুলো এঁকেছেন। এবং আইডিয়া বা সিম্বলিক ভাবে যে একটা ছবি রিপ্রেজেন্ট করা যায় সেটা কিন্তু পুরোপুরি এই সিস্টেম চ্যাপেলের কাজগুলো দেখলে বোঝা যায়। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে হিউম্যানিজমের কথা রেনেসাঁতে খুব গুরুত্বপূর্ণ, মানে মানবতাবাদ। এই মানবতাবাদের ব্যাপারটা কিন্তু যেভাবে আমরা বিগত ক্লাসে বা বিগত ক্লাসে মানে পেন্টিং গুলো পর্যালোচনা করতে গিয়ে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির লাস্ট সাফার, যখন সেটাও কিন্তু একটা হিউম্যান বিং এর কথা যেমন বলছে, মাইকেল অ্যাঞ্জেলো কাজের মধ্যে কিন্তু হিউম্যান বিং এর ব্যাপারটাই একটা ধর্মীয় ভাবে হোক বা ন্যাচারাল ভাবেই হোক সেটা কিন্তু উঠে আসছে। সেটা নিয়ে আমরা এখন আসলে একটু আলাপের বিষয়টা যদি যাই, ক্রিয়েশন অফ অ্যাডাম ব্যাপারটাতে যদি আমরা ছবি সম্পর্কে অ্যানালাইটিক্যাল জায়গাতে যাই তখন আমরা বুঝতে পারবো যে আসলে উনি কি কি ব্যাপারগুলো আসলে ক্রিয়েট করেছেন। এখানে দেখেন ডান পাশে ইমেজের মানে আমরা যদি দেখি ছবির ডান দিকের যে অংশটা সেটাতে হচ্ছে গড, আর পাশে যে হচ্ছে সে হচ্ছে অ্যাডাম। গড কি করছে মানে টোটাল আপনারা এই ছবির বিষয়বস্তু সম্পর্কে আগে জানেন কিনা আমি জানি না। দেখেন গডের সাথে মানুষের যে একটা সম্পর্ক, হিউম্যান বিং এর একটা যে সম্পর্ক বা সম্পর্কের যে বিষয়টা সেটা কিন্তু এখানে সবচেয়ে বেশি। এই ছবিটা দেখবেন সবচেয়ে বিভিন্ন জায়গাতে আপনি ইমেজের বিভিন্ন মানে এখন বর্তমানে এটা বেশ পপুলার টাইপের একটা ইমেজ, মানে পপ কালচারের মতো বিভিন্ন প্যাকেট বলেন বিভিন্ন কনসেপ্ট বলেন সবকিছুর মধ্যে দিয়ে বেসিক্যালি হচ্ছে এই ইমেজটা চলে আসছে। বাট ক্রিয়েশন অফ অ্যাডামের যে ইমেজের মূল প্রতিপাদ্য যে বিষয়টা মানে এই ব্যাপারটা যে দেখেন গড কি করছে, সে কিন্তু হিউম্যান বিং এর যে আঙ্গুল বা হাত স্পর্শ করার চেষ্টা করছে, আর বিপরীত পাশে মানে অ্যাডাম মানে অ্যাজ এ হিউম্যান দুইজনে কিন্তু আমরা কিন্তু মানুষকে মানুষ হিসেবে রিপ্রেজেন্ট করছি। সাধারণত গডকেও রিপ্রেজেন্ট করা হচ্ছে একজন হিউম্যান বিং হিসেবে, মানুষ হিসেবে, আবার সাধারণ মানুষকেও মানুষ হিসেবে যে রিপ্রেজেন্ট করার বিষয় সেটা ক্রিয়েট করা হচ্ছে। একজন হচ্ছে পোশাক পরিহিত গডকে রিপ্রেজেন্ট করছে, আরেকটা দেখেন যে পুরোপুরি নিউড। মানে কি মানে ঈশ্বরের কাছে মানে এটা একটা রিপ্রেজেন্টেশনাল ওয়ার্ক। আগে দেখতাম হলো সাইন ছিল যে হচ্ছে গড বা দেবদূত তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য, আর এখানে আমরা একটু দেখছি যে যখন একটা বাচ্চা জন্ম নেয় তখন সে কি একটা নুড অবস্থায় জন্ম নেয়, সে কি পোশাক পরে জন্ম নেয় তা কিন্তু না। আবার সন্তানের কাছে মা মানে মায়ের কাছে সন্তান সবসময় কি বড় হোক ছোট হোক মানে মানে চাইল্ডহুডের ব্যাপারটা হোক সে কিন্তু ছোটই, মানে সে বাচ্চার মতোই মা বাবার কাছে, তাই তো। তো গডের কাছেও ঠিক অ্যাজ এ তার চাইল্ড সেম, হয়তোবা খুব বড় একটা ফিগারের ব্যাপার কিন্তু মানে প্রেক্ষাপটটা একই রকম ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো দুটো দিকের একজন দেখেন গড কতখানি অ্যাগ্রেসিভ তাকে ধরার জন্য, আর আরেক দিকে দেখেন হিউম্যান বিং একটু নিরস, মানে আচ্ছা মানে একটু অলস টাইপের, মানে ফিজিক্যালি দেখেন যে তার অ্যাক্টিভিটিসটা ওরকম না। আসলে ব্যাপারটা কেন এরকম আপনার কাছে কোনো মানে অ্যান্সার আছে কি, যে আপনার কাছে এই ভাবনাটা আমি তো একটা ক্লু বললাম, আপনার কাছে কি মনে হয় যে কেন এরকম, মানে আমরা কেন উদাস, গড অ্যাক্টিভ প্রচন্ড পরিমাণে আমাকে হেল্প করার জন্য বাট আমি অ্যাক্টিভ না, আপনার কাছে কি মনে হয় কেউ কি বলবেন? স্যার এখানে হিউম্যানিজমের প্রতীক হিসেবে মানে বোঝানোর জন্য এটা এমনি করা হয়েছে বা এরকম কিছু কি? আহ, তা আছে কিন্তু আমরা কেন মানে এই ব্যাপারটা এরকম মানে টোটাল বিষয়টা একটু কেন সিরিয়াস না,
গড যতখানি সিরিয়াস, হিউম্যান বিং অত বেশি সিরিয়াস না। স্যার একটু ইন্টারাপ্ট করুন। আর কি কেউ বলবেন? হ্যালো স্যার, একটু ইন্টারাপ্ট করুন। হ্যালো, হ্যাঁ স্যার, ইন্টারাপ্ট করুন স্যার। একজন জয়েন করতে চাইছি। না কেউ বলছেন, আমি ঠিক বুঝতে পারছি না, কিছু বলছেন কি? সাহেব কিছু বলছে স্যার। হ্যাঁ সাহেব বলেন। আর একজন মিটিং এ জয়েন করতে চাইছি। মিটিং এ একজন জয়েন করতে চাই স্যার। হ্যাঁ, যে কথা ছিলাম, যে টোটালি ব্যাপারটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? মানে আপনাদের কোনো ধারণা, আইডিয়া বলছি, আমি বলছি যে কোনো ধারণা আছে কিনা। বেসিক্যালি মানে হিউম্যান বিং একটু অলস প্রকৃতির এবং চিন্তাটা নিজকে নিয়েই সবচেয়ে বেশি করে। আমরা কিন্তু এই পার্থিব জগতে মানে এই প্রেজেন্ট টাইমটাকে বেশি মাত্রায় উপভোগ করি। মানে পরে কি হবে, আহ, কি হতে পারে, আমরা সেটা নিয়ে কিন্তু আসলে তেমন একটা চিন্তা করি না। আর যখন খুব বিপদে পড়ি তখন কিন্তু গডের সাথে সব গডকে সবচেয়ে বেশি স্মরণ করি। আর গড কি করে, গড সব সময় আমাদের পাশেই বিলং করে, যে হ্যাঁ এ তার সাথে আমি মানে সব সারাক্ষণ আছি। কিন্তু আমরা কিন্তু সারাক্ষণ তাকে নিয়ে থাকি না, সে আমাকে সারাক্ষণ নিয়ে থাকে কিন্তু আমি তাকে নিয়ে থাকি না। এটা হচ্ছে বেসিক্যালি এটার একটা মূল ব্যাপার। মানে এই যে গড আর হিউম্যান বিং এর মধ্যে যে একটা তফাৎ, এটাই হচ্ছে মূল বিষয়। তো যার কারণে দেখবেন এই যে গড যেভাবে চেষ্টা করছে ছোঁয়ার জন্য, তার মধ্যে একটা কিন্তু গ্যাপ, মানে গড এবং হিউম্যান বিং এর মধ্যে যে একটা গ্যাপ, এই কারণে একটা প্রচন্ড পরিমাণে গ্যাপ। আর গড আসলে বেসিক্যালি কোথায় থাকে? সে থাকে হচ্ছে একটা আমাদের, আমরা জানি যে হিন্দু রিলিজন বলে যে সোল তো অবশ্যই আছে, বাট হিউম্যান বিং এর মাথাটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। সে অনেক কিছু চিন্তা করে এই মাথা দিয়ে। গড যে আছে প্রথমে চিন্তা করে এই মানে থাকার যে বিষয়টা, সেটা কিন্তু ব্রেন আগে অ্যাকসেপ্ট করে, দেন আমরা তখন ব্রেন থেকে সোলে নেই। যার কারণে ব্রেনটা খুব গুরুত্বপূর্ণ। এবং মাইকেল অ্যাঞ্জেলো সেই সোলের থেকে, মানে সোলের যে বিষয়টা, তার থেকে বেশি গুরুত্ব দিয়েছেন ব্রেনকে। যার কারণে এর যে শেপটা, মানে গড যে জায়গাটাতে আছে, এর যে শেপটা, এটা কিন্তু বেসিক্যালি একটা ব্রেনের শেপ, আপনারা যদি খেয়াল করে দেখেন। বুঝতে পারছেন জি কি? স্যার। মানে কাপড়ের যে পিছনের অংশটা, সেই শেপের অংশটা একটা ব্রেনের একটা মানে শেপ। এবং পিছনে যারা আছে দেখবেন সব অ্যাঞ্জেল, এবং অ্যাঞ্জেলরা গডকে কি করে আছে, যে মানে ধরে আছে, যে মানে আরে দরকার নেই, মানে হেল্প করার দরকার নেই। ব্যাপারটা হচ্ছে এরকম থাকে না। দেবদূতরা সাধারণত কি করে, সে বুঝতে পারে যে না, ও বুঝতে পারছে না আপনার মাহাত্ম্য সম্পর্কে, বুঝতে পারে না, ওকে হেল্প করার দরকার নেই। বাট গড তাদের নিয়ে থাকলেও, এই অ্যাঞ্জেলদের নিয়ে থাকলেও বা দেবদূতদের নিয়ে যদিও থাকে, তারপরেও সে কি করে, হিউম্যান বিংকে নিয়ে চিন্তা করে। কারণ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যেই মানে সৃষ্টির শ্রেষ্ঠ জীব যেটা, সেটা হচ্ছে মানুষ। এবং হিউম্যান বিং আছে বলে গড আছে। হিউম্যান বিং যদি না থাকতো তাহলে গড থাকতো না। ব্যাপারটা হচ্ছে এরকম। কারণ থাকতো না, আমি বলছি এই কারণে যে গডের যেই মানে আরাধনা করা বা গডকে যে ধারণ করা, একমাত্র হিউম্যান বিং এই সেটা সবচেয়ে বেশি মাত্রায় উপলব্ধি করতে পারে। অন্য প্রাণী জগতের ব্যাপারটা এত বেশি না, হয়তোবা ধারণ করে কিন্তু এক্সপ্রেস করার ক্ষমতাটা কম। মানুষের মধ্যে যে এক্সপ্রেস করা সবচেয়ে বেশি ক্ষমতা হচ্ছে তার। বুঝতে পারছেন তো? যার কারণে এটা একটা ব্যাপার। আরেকটা যেটা ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে যে পেইন্টিং এ দেখবেন দেওয়ালের গায়ে অনেক রাফনেস, মানে আপনার একটু ফাটল ধরা টাইপের। আপনার কাছে মনে হতে পারে
হয়তোবা যেটা সিলিং এ করা বলে দেওয়ালের অনেক সময় ফেটে যায়, অনেক সময় কাঠের উপরে করলে কাঠের চিট ধরে, ঠিক তা না, ওটা ইচ্ছাকৃতভাবে চিট ধরানো। কেন? কারণ হচ্ছে যে ঈশ্বরের সাথে মানুষের যে সম্পর্কের যে বিষয়টা, এটা যেমন গভীর একাত্মতা ব্যাপার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার থেকে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই পথটা, মানে ঈশ্বরের যে পাওয়ার যে পথ বা গডকে যে পাওয়ার যে মানে তাকে উপলব্ধি করার পথটা, এটা আসলে খুব কি স্মুথ না, এটা অনেকটা রাফ। এই রাফনেসের কারণে ব্যাপারগুলো ওইভাবেই বেসিক্যালি ক্রিয়েট করা, মানে সারফেসটাকে ওইভাবে ক্রিয়েট করানো হয়েছে যে একটু বলা যায় কি বলে এটাকে, একটু ফাটল টাইপের করে, চিট ধরা টাইপের করে তৈরি করা। তো সবকিছু মিলিয়েই মানে এই স্কুল মানে আপনার এই সিস্টেম চ্যাপেলের যেই পেইন্টিং গুলো, ঠিক কনসেপ্ট গুলো, প্রতিটা কনসেপ্ট গুলো এইভাবে আসলে ক্রিয়েট করা হয়েছে। আরেকটা ব্যাপার দেখেন, সেটা হচ্ছে যে মানে টোটাল গড সবসময় আসলে কোন দিকে থাকে, ইটস লাইক বলা হয় ইটস লাইক লেফট সাইডে। আমি আগেও বলেছিলাম, আমি জানি না বলেছিলাম কিনা, আপনাদের খেয়াল নেই, তারপর আবার বলছি। সেটা হচ্ছে যে দেখবেন আমরা যখন ইসলাম ধর্মে সেজদা দেই, তাই না, সেটা কি হয়, কোরআন মানে মক্কাকে যে পাশে পশ্চিম সাইডে, তাই পশ্চিম দিকে ফিরেই ব্যাপারটা ক্রিয়েট করি, যে ওই সাইডে আছেন, মানে গডের একটা মানে মাহাত্ম ওই সাইডে আসলে পড়ে আছে। আবার আমাদের এই হিন্দু রিলিজিয়নের দিক থেকে যদি আমি চিন্তা করি, যারা পুজোর ব্যাপারে দেখবেন, একটু খেয়াল করে দেখবেন, এরা কিন্তু মানে ভগবানকে যখন প্রণাম করেন, তখন কিন্তু সে সরাসরি মাথা তার দিকে ফিরিয়ে প্রণাম করেন না। অনেকে করেন, অনেকে করেন না, মানে যারা জানেন না তারা এই কাজটা করেন, আর যারা জানেন প্রপারলি তারা কিন্তু লেফট সাইডকে লেফট সাইডের দিকে গডকে রেখে তারপরে কিন্তু প্রণাম করেন। কেন? কারণ আত্মার সাথে যেন একটা কানেকশন হয়, দ্রুত কানেকশন হয়, গডের সাথে আত্মার যে কানেকশনটা সেটা যেন দ্রুত হয়, যার কারণে একটু লেফট সাইডকে রিপ্রেজেন্ট করেন সবসময়। এই কাজটার মধ্যে দিয়ে দেখবেন আমাদের লেফট সাইডে কিন্তু হার্ট থাকে, মানে সোল বা হার্ট বা যেটাই বলেন, সেই কারণে লেফট সাইডে রাখার একটা বিশাল বড় ব্যাপার। হয়তো বা আপনার কাছে মনে হতে পারে যে কেন বা কি কারণে, যে এটা অন্য কেন হাত না, ডান হাত কেন না, বা বাম হাতি বা কেন। তো ব্যাপারগুলো হচ্ছে এই ঘটনার মধ্যে দিয়ে এগুলো আসলে প্রকাশ পায়। তো এটা একটা মানে ইন্টারেস্টিং পার্ট, যে এই পার্টের মধ্যে দিয়ে একটা কনসেপ্টের ধারণা, মানে আগে যে কনসেপ্ট গুলো ছিল সেগুলো একটা ধর্মীয়র উপরে নির্ভর একটা কনসেপ্ট ছিল, বাট এই সময়টাতে একটু মেধাভিত্তিক ব্যাপারটাও কিন্তু খুব গুরুত্ব পাচ্ছে ধর্মের সাথে সাথে, যার কারণে এটাকে আমরা আরেকটা দিকে বলতে পারি, এটা রেনেসা পিরিয়ড, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্য একটা এখন ছবিতে যাই। সিস্টিং চ্যাপেলের আরেকটা ছবি হচ্ছে, নাম হচ্ছে লাস্ট জাজমেন্ট। মানে বুঝতেই পাচ্ছেন যে লাস্ট জাজমেন্টের ব্যাপারটা আসলে কি। তার আগে এই সিস্টিং চ্যাপেলে যতগুলো ছবি আছে, প্রায় মনে হয় 10টার মতো ছবি আছে, মানে এই সিলিং এ 10টা সিলিং এ 10টা ছবি আছে। 10টা ছবিগুলোর মধ্যে দিয়ে মানে এরকম মানে বিভিন্ন ফটোকে বিভিন্ন ধরনের ছবিগুলো সব উপরের দিকে, মানে মাথার উপরের দিকে ছবি। সেই ছবিগুলোর মধ্যে দিয়ে আছে হচ্ছে ডার্কনেস অফ নোয়া, দ্য ফ্লাড, স্যাক্রিফাইস অফ নোয়া, তারপরে টেম্পটেশন অ্যান্ড এক্সপ্লোয়েশন, অ্যাডাম অ্যান্ড ইভ, ক্রিয়েশন অফ ইভ যেটা আগে দেখিয়েছিলাম, ক্রিয়েশন না, ক্রিয়েশন অ্যাডাম দেখিয়েছিলাম, ক্রিয়েশন অফ ইভো আছে এই ইমেজের মধ্যে, ক্রিয়েশন অফ সান, মুন অ্যান্ড প্ল্যানেটস, তারপর হচ্ছে সেপারেশন অফ দ্য ল্যান্ড ফ্রম দ্য সি, সেপারেশন অফ লাইট ফ্রম দ্য ডার্কনেস। এগুলো হচ্ছে মানে সাবজেক্টের যেই ম্যাটার, সেই ম্যাটারটা। আর এটা আছে হচ্ছে লাস্ট জাজমেন্ট, মানে টোটাল জাজমেন্ট বলতে যেটা বোঝায় যে
একটা বিচারের যেই ব্যাপার, বিচারের যে বিষয়বস্তু, সেটা এখানে সবচেয়ে বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ। এবং মাইকেল অ্যাঞ্জেলোর এটা সবচেয়ে বেশি বলা যায়, এত ফিগার এবং ক্লামজি ওয়ার্ক এবং ন্যারেটিভ, প্রচন্ড প্রচন্ড ন্যারেটিভ, মানে চোখের মধ্যে দিয়ে এক ধরনের অস্থিরতা কাজ করে। আপনি কোন জিনিসকে পুরোপুরি আহ, বলা যায় কনসেন্ট্রেশন যে ভিউ বা পয়েন্ট, সেই জায়গায় আপনি চোখ রাখতে পারবেন না। মানে এত পরিমাণ অস্থির করে তোলে এই ছবিটা, এবং এত পরিমাণ ফিগার মনে হয় কোথাও কোনো পেইন্টার এত পরিমাণ ফিগার এঁকেছেন কিনা আমার জানা নেই। বাট এই পর্যন্ত যতগুলো মনে করেন আছে সিস্টেম চ্যাপেলের মধ্যে দিয়ে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। আর আমরা বাংলাদেশের দিকে দেখবেন এই লাস্ট জাজমেন্টটা বাংলাদেশে মানে খুব শুনি, মানে দেখবেন যে অনেক সময় আমাদের এখানে বিক্রি হয় ক্যাসেটের ইয়েতে, সাধারণত মুসলিম ধর্মের ইয়েতে হচ্ছে আহ, শোনা যায় যে বিচারের শেষ কার্যে আসলে কোথায় যাবেন, কি হবে না হবে, ঘটনার একটা বিবরণ কিন্তু পাওয়া যায়, হিন্দু রিলিজনের মধ্যে পাওয়া যায়। মানে যে আপনি পাপ করলে কি হবে না হবে সেটার একটা ব্যাপার থাকে। বাট ইয়েদেরটা শুনতে বেশ মজা লাগে, মানে কি কি হতে পারে এবং কি ধরনের ভয়ানক কার্যের ব্যাপারটা হতে পারে সেটা কিন্তু একটা ধারণা পাওয়া যায়। তো ওই প্রেক্ষাপটেই বেসিক্যালি আপনার এই কম্পোজিশনটা করা। যদি ওটাকে কি বলে, ইসলাম ধর্মে কি বলেন বলেন তো ওটাকে? কিয়ামত স্যার। কিয়ামত, কিন্তু বলে না আরেকটা একটা ওয়ার্ড আছে, আমি ঠিক ভুলে গেছি। হাসর। বিচার দিবস। হ্যাঁ, হাসর, হাসরের ময়দান, হাসর তাই না? জি স্যার। হ্যাঁ, ঠিক ওরকমই একটা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এই ছবিটা হ্যাঁ স্যার। মানে আঁকা। তো মজার বিষয় হচ্ছে মিডল পয়েন্টে, যদি আমরা খেয়াল করে দেখি, মিডল পয়েন্টে হচ্ছে আপনার হচ্ছে জেসাসকে দেখা যাচ্ছে। আগে যে জেসাসকে দেখা যেত হচ্ছে ক্রুসেডের মধ্যে দিয়ে, এবার জেসাসকে একটু ভিন্ন ভঙ্গিতে দেখা যাচ্ছে, দেখে মনে হয় কাউকে তাড়াচ্ছে, মানে এরকম একটা ব্যাপার, এবং খুব জায়েন্ট ফিগার। এবং মাতা মেরিকে যদি দেখেন, মেরিকে দেখবেন যে খুব সাধারণ ভঙ্গিতে, তার থেকে একটু ছোট, তার পাশেই তার মনে হয় সহানুভূতি বা তার পৃষ্ঠপোষকতায় উনি আছেন, এরকম একটা ব্যাপার মানে দেখে মনে হয়। যদি আর একটু বড় ইমেজে যাওয়া যায়, মানে একটু ডিটেল ইমেজে যদি আমরা যাই, আচ্ছা এই ইমেজটা দেখি, দেখতে পাচ্ছেন এই ইমেজটাতে দেখেন যে আপনার বেশ মানে মনে হচ্ছে যে উনি কাউকে আর তাড়াচ্ছেন। এবং ফিগারের মধ্যে দিয়ে দেখেন যে বেশ জায়ান্ট ফিগার, মানে জেসাসকে একটু রিপ্রেজেন্টেশন করছে একটু ডিফারেন্ট একটা ভঙ্গিতে, তাই তো? আর প্রতিটা ফিগারের মধ্যে দিয়ে দেখেন যে সবই হচ্ছে মাস্কুলার টাইপের, এবং মাথাগুলো কেমন যেন একটু ফিগারের তুলনায় মাথাগুলো কিন্তু একটু ছোট তুলনামূলকভাবে। যদি মানে আহ, ভুলের জায়গাটা যদি আমরা চিন্তা করি, মানে ওইভাবে ভুল বলছি না, মানে যদি চিন্তা করি প্রপোর্শনালিটির দিক দিয়ে, তাহলে মাথাগুলো কিন্তু বেশ একটা ছোট আকৃতির হিসেবে ক্রিয়েট করা। বাট প্রশ্ন জাগতে পারে যে জেসাসের এরকম একটা জেস্টার যেটা আমরা কখনো দেখতে পাই না, যে তাড়ানো বা মা, মনে হচ্ছে যে মানে মায়ের মানে মার মার খাওয়ার মতো অবস্থা, যে কাউকে মায়ের দিবে বা কোনো কিছু করবে, এরকম একটা ব্যাপার। আসলে মানে যেটা উনি মাইকেল অ্যাঞ্জেলো যেটা দেখাতে চেয়েছেন সেটা হচ্ছে যে আপনার যেই পাশটাতে উনি সবচেয়ে বেশি আসলে কষ্ট পেয়েছেন, যেই পাশটায় সবচেয়ে বেশি উনি আহ, আহ, মানুষের থেকে আঘাত পেয়েছেন, ঠিক সেই পাশেই মানে উনি হচ্ছে তাদের ধাওয়াচ্ছেন বা তেড়ে উঠেছেন, এরকম একটা ব্যাপার। দুইটা প্রেক্ষাপটে এখানে লাস্ট জাজমেন্টে যদি আমরা দেখি, এটার দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে যদি আমরা ইমেজের ডান দিক দেখি আর জেসাসের যদি বাম দিক দেখি, তাহলে সেটা হচ্ছে আপনার নরক। আর জেসাসের ঠিক ডান দিকের যে অংশটা,
আর আমার হাতের বা আমরা যে ইমেজটা দেখছি তার বাম দিকের যে অংশটা, মানে আমি একটা না বুঝলে আর কি বলেন আর কি, মানে আমরা দেখার প্রেক্ষাপটের থেকে আমাদের বাম দিকে, আর জেসাসের দিক থেকে সেটা ডান দিক। তো সেই দিকে হচ্ছে স্বর্গকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো মজার বিষয় হচ্ছে দেখেন যে স্বর্গকে যে রিপ্রেজেন্ট করা হচ্ছে এখানে অনেকেই মানে নিচ থেকে, মানে দুইটা এখানে যদি মিডলের অংশটা দেখেন, মিডলের অংশটা থেকে নিচের অংশ থেকে নিচের অংশটাকে মর্ত বোঝাচ্ছে একবারে পুরোপুরি। মানে এই অংশটা দেখেন, আমি বুঝাই, এই অংশটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। উপরের অংশটা হচ্ছে জেসাসের অংশ। কোথায় গেল? Sorry. আচ্ছা, যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে একবারে নিচের যে অংশটা এটা হচ্ছে আমরা হিউম্যান বিং, মানে ল্যান্ডের ছবি। বাম পাশের দিকে যদি দেখেন আমার হাতের বাম পাশে, মানে আমরা যে ইমেজটা যদি দেখি হাতের বাম পাশের ইমেজে দেখেন যে স্বর্গে সবাই উঠে যাচ্ছে বা উঠিয়ে নিচ্ছে। যারা মৃত্যুবরণ করছে তারা কি করছে, তাদের আত্মাটা আস্তে আস্তে মানে চেষ্টা করছে স্বর্গের দিকে যাওয়ার। এবং স্বর্গের দিকে যাওয়ার জন্য দেখেন বেশ অ্যাঞ্জেলরা কি করছে, মানে এই অংশটা যদি আমরা খুব ডিটেল করে দেখি, অ্যাঞ্জেলটা হচ্ছে যে তাদের টেনে টেনে উঠাচ্ছে স্বর্গের দিকে। এর ডিটেলটা যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন ডিটেলিং এর জায়গাটা যদি দেখেন যে মানে সবাই কি করছে, মানে টেনে স্বর্গের দিকে উঠাচ্ছে, এবং যারা স্বর্গের দিকে উঠছে বা উঠতে পারছে তাদেরও কিন্তু দেখেন ফিগার গুলো বেশ একটা মার্শাল টাইপের একটা ব্যাপার আছে, যে প্রচন্ড পরিমাণে হেভি এবং সুঠাম দেহির একজন লোক। তো সেই দিক থেকে মানে স্বর্গের যে বিষয়টা সেটা কিন্তু এই ব্যাপারটাতে প্রেক্ষাপটে কিন্তু পাওয়া যায়, এবং ব্যালেন্স নেই বললেই চলে। আপনি যদি ফিগার গুলোতে যদি খেয়াল করে দেখেন তেমন একটা খুব ব্যালেন্স একটা পায় না, একটা ইমব্যালেন্স টাইপের ফিগার। এবং এটাকে আমি ড্রামাটিক বলবো কি না সেটা নিয়েও সন্দেহ আছে, খুব ড্রামাটিক মনে হয় না, বাট দেখে একটা ক্লামজি ওয়ার্কের মতো মনে হয়, মানে চারপাশে এত ফিগারের একটা ব্যাপার, কালারের দিক থেকেও দেখবেন খুব প্রচন্ড পরিমাণে চোখে লাগার মতো। এবং যারা উঠাচ্ছেন বা হেল্প করছেন বা যারা উঠে গেছেন দেখবেন তারা কিন্তু আবার একটু একটু সাধারণ, মানে নতুনত্বকে যে আহ, স্বর্গে ঠাঁই দিচ্ছে, এই নতুনত্ব বোঝানোর জন্য এই ধরনের আসলে সিম্বল গুলো আসলে ক্রিয়েট করা হচ্ছে। আবার হ্যাঁ সেটাই। আচ্ছা, আবার যদি খেয়াল করে যদি দেখেন যে এই পাশে যে আছে আর কি, মানে একজন হচ্ছে যে এটাকে একটু ডিটেল করে দেখলে মনে হয় ভালো হতো, দাঁড়ান একটু ডিটেল করে দেখাই। স্যার, হ্যালো স্যার, কি বের হয়ে গেল? হ্যাঁ স্যার, সম্ভবত নেটে ঝামেলা চলছে। স্যারের ইয়ে করা লাগবে, ওই যে কি বলে গুগল আর্ট এন্ড কালচার আছে না, ওইখানে হচ্ছে লাগে এই ছবিগুলো ডিটেলস এ সব পাওয়া যেতে পারে। স্যার আসলে একটু বলবো না এত ছবি স্যার তো দর্শন, কি বললি গুগলের? বললাম যে গুগল আর্ট এন্ড ক্রাফট একটা ইয়ে, আর্ট এন্ড কালচার, ক্রাফট বলতেছে, আর্ট এন্ড কালচার একটা হচ্ছে লাগা ইয়ে আছে। ওইটার মধ্যে হচ্ছে লাগা যত ফেমাস আর্টিস্ট আছে ওর মাস্টার থেকে ধরে বর্তমানে ম্যাক্সিমাম এরই হচ্ছে লাগা আর্ট ওয়ার্কের ডিটেলস ছবি আছে না, মানে ডিটেলস একদম দেওয়া আছে যে মনে কর যে মোনালিসার পেন্টিং এর যে মানে ক্র্যাক গুলা ক্যানভাসের, ওইগুলা পর্যন্ত দেখা যাচ্ছে। মানে ওই মানে এত ডিটেলস এর ছবিগুলো তোলা হয় আর কি। স্যারকে ওইটার কথা বলতাম আর কি, তো ওইটা বললে আমাদের জন্য বুঝতে সুবিধা হইতো। সেটাই।
অ্যাপসও আছে না তাহলে? সরি? অ্যাপস তাই না? অ্যাপসও আছে গুগল আর্ট হ্যাঁ এন্ড হ্যাঁ, কালচার। অ্যাপস তো অবশ্যই আছে। হ্যাঁ, বা তুই গুগলে সার্চ করলেও পাবি হ্যাঁ, একটা গুগলেই পেন্টিং দেখলাম দিয়ে। আর কি যে অ্যাপসও আছে। ওকে। হ্যাঁ হ্যাঁ, উপরে ওই যে ড্রাইভের যে ড্রাইভ, তারপরে ফটোস, এই যে এই অপশন গুলা পাওয়া যায় না যেখানে, ওইখানে গিয়ে তুই নিচের দিকে যেতে থাকলে দেখবি যে পাবি ক্লাসরুম, এটার মধ্যেই পাবি। তার মনে হয় নতুন লিঙ্ক দিচ্ছে। আবার লিঙ্ক দিছে? হ্যাঁ, ও নাকি, না কই, আগেরটাই তো। স্যার মেসেজ দিচ্ছে এই যে দেখ সবাই আছেন। আরে লিংক দেয় নাই আগেরটা, স্যার এটা নক দিয়েছে, যে লিংক আগেরটাই আছে, স্যার জাস্ট নক দিয়েছে। ও আচ্ছা, দেয়নি দেয়নি। হ্যাঁ শাইনি, কি বলতেছিস? স্যার বের হয়ে গেছে। না, স্যার বের হয়ে গেছে তো, স্যারকে বল এই লিংকে আসতে। স্যার মেসেজ দিচ্ছে। নতুন লিংক দিছে। স্যার হুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। স্যার গুগল আর্ট এন্ড কালচারের যে এটা আছে স্যার, ওইখানে আপনি হয়তো ওই ডিটেলস ছবিগুলো পেতে পারেন স্যার। মানে গুগল আর্ট এন্ড কালচার। জি স্যার। স্যার আমি আমার যখনই দরকার পড়ে স্যার ওইখান থেকে হচ্ছে লোক আমি দেখি আর কি। আর স্যার ইমেজগুলো ওইটাতে নেন না? হচ্ছে জি স্যার। ইমেজগুলো ওইখান থেকে নেন না? জি স্যার, মানে আমি হচ্ছে ওইখানে স্যার ওই যে টেক্সচার যেগুলো আছে, যে দেয়ালে টেক্সচার বা ক্যানভাসের যে টেক্সচার গুলো, ওইগুলো পর্যন্ত ক্লিয়ারলি বুঝেছি, মানে এতটা আচ্ছা ডিটেলসে দেওয়া থাকে আর কি। আচ্ছা, আমি লিখে রাখলাম, দেখি পরবর্তীতে নেক্সট ইমেজগুলো ওইখান থেকে নামাবো আর কি। নাহলে যেটা হয় যে ইয়ে থাকে না স্যার, জি স্যার। বেসিক্যালি হচ্ছে আপনার ইমেজগুলো হাই রেজলিউশনে থাকে না, এটা একটা মুশকিলের জিনিস। অনেক সময় যেটা হয় যে ফেটে ফেটে যায়, বুঝতে পারছেন? জি স্যার। তো সবাই কি চলে আসছে না? হুট করে কেটে গেল কেন বুঝতে পারলাম না।
আচ্ছা, শুরু করি আবার না। আচ্ছা, যে জায়গাটা বলছিলাম সেটা হচ্ছে যে জানলাটা বন্ধ করো। জেসাসের ঠিক নিচে দেখেন একজন হচ্ছে যে হাতে ছুরি নেওয়া এবং একটা স্কিন, মানে মানুষের যে রক্ত মাংস ছাড়া একটা দেহের পোশাকের মতো একটা স্কিন নিয়ে, মনে হয় চামড়ার একটা ব্যাপার নিয়ে উনি হাতে ধরে আছেন। যদি খেয়াল করে দেখেন, ওনার নাম হচ্ছে হলো সেন্ট বার্থলোমিউ। বার্থলোমিউর যে ব্যাপার, সেন্ট বার্থলোমিউর সম্পর্কে আপনারা জানেন কিনা? খ্রিস্টিয়ান ধর্মে সেন্ট বার্থলোমিউর একটা বেশ আহ, জনপ্রিয়তা বা ওনার সেন্ট হিসেবে যে উঠে আসার বিষয়, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেটা হচ্ছে উনি জীবিত থাকাকালীন তার চামড়া অপারেশন করে, মানে অপসারণ মানে হচ্ছে যে পুরোপুরি কেটে উনি হচ্ছে শহীদ হয়েছিলেন এই ধর্মের ব্যাপারটাকে কেন্দ্র করে। ধর্মেরটাকে মানে উজ্জীবিত করেন এভাবে, মানে উনি যে সেন্ট হয়ে উঠেছিলেন, প্রতিটা সেন্ট মানে সাধু হয়ে উঠার পিছনে কিন্তু এরকম কিন্তু ঘটনা কিছু থাকে, যার কারণে উনি এরকম একটা গুরুত্বপূর্ণ মানে ভূমিকা পালন করেছিলেন এই ধর্মের ব্যাপারটাকে নিয়ে। যে মানে এই এটাকে কি বলে, ধর্ম প্রচারের ক্ষেত্রে যে উনি একটা সাধু হয়ে বা ধর্মের প্রতি যে স্যাক্রিফাইস করেছিলেন, এটা তার বিশাল বড় একটা স্যাক্রিফাইস। তো ওই ওনাকে, মানে ওনার নাম হচ্ছে সেন্ট বার্থলোমিউ, মনে রাখবেন আর কি। ওনার বিপরীতে আহ, মানে নিজেকে রিপ্রেজেন্ট করা, মানে আর্টিস্ট নিজেকে সেভাবে রিপ্রেজেন্ট করতে চাইছিলেন। মানে হাতে যে পোশাকের মতো যার মানে ইয়েটা দেখা যাচ্ছে, এবং ফেসটা যদি দেখেন পুরোপুরি হচ্ছে মিকেল অ্যাঞ্জেলোর ফেস, মানে নিজেকে রিপ্রেজেন্ট করছেন, মানে নিজের এই নিজেকেও উনি সেন্ট বার্থলোমিউর মতোই ভাবছেন। ভাবাটা এই কারণে ভাবা যে উনি যখন সিস্টেম টেবিলটা করেন, মনে হচ্ছিল যে উনি নিজেকে কি করছেন, উৎসর্গ স্যার করছেন। ছবিটা দেখতে পারতেছি না। হ্যাঁ, বুঝতে পারছেন, বলুন। আবার বলবেন কি? শুনতে পাচ্ছেন? আছেন সবাই না? জি জি স্যার স্যার আছে আছে। স্যার। হ্যাঁ স্যার মানে আছে। না, কে বললেন বুঝতে পারছেন না? বুঝতে পারিনি, বলেন। আচ্ছা, মানে বুঝতে পারছি না যে কে কি বলেছে, সেটা বুঝতে পারছিলাম না। যদি প্রশ্ন থাকে আবার বলতে পারেন, কারো যদি কোনো সমস্যা থাকে আবার বলতে পারেন। আমি বলছিলাম, আহ, বলেন দেবাজ্যোতি। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে যে স্যার মাইকেল অ্যাঞ্জেলোর তো স্যার আমরা যে পোর্ট্রেট দেখি, হুম। ওনার মাথায় তো আসলে কোনো টাক ছিল না স্যার। স্যার তাহলে এখানে আমরা কিভাবে এই ইয়ে যে করবো যে এটা? যার হাতে নাকি টাক না, যার মানে তার তো চুল আছে, যাকে যে ঝুলিয়ে রেখেছে আর কি, মানে পোশাকের মতো যে ঝুলিয়ে হাতে রেখেছে, যে হাতে ধরে আছে, মানে হাতে ছুরি, এর নাম হচ্ছে সেন্ট বার্থলোমিউ। জি যে স্যার। বসে আছে এবং দেখেন যে একটা চামড়া হাতে নিয়ে বসে আছে, মনে হয় যে গরু টরু যখন জবাই করার পরে গরুর চামড়া যখন ছিলে, তখন কি হয়, গরুর মাথা সহ যখন চামড়াটাকে ঝোলানো হয়, একটা মনে হয় না থল থলে একটা পোশাকের মতো। জি ঠিক স্যার। ওনার হাতে একটা দেখেন যে একটা শরীরের একটা শুধু এই চামড়ার একটা ব্যাপার হাতে ধরে আছে আর কি। মানে মাত্র মনে হয় চামড়াটাকে ছুলে আহ, মানে দেহ থেকে হচ্ছে চামড়াটাকে খুলে ঝুলিয়ে রেখেছে।
এই যে ঝুলিয়ে যাকে রেখেছে এটা হচ্ছে আর্টিস্ট মিকেলেঞ্জেলোকে রিপ্রেজেন্ট করছে। ও চেহারাটা দেখেন আচ্ছা। মিকেলেঞ্জেলোর মতোই, মানে চেহারাটা যদি ভালো করে খেয়াল করে দেখেন যে মিকেলেঞ্জেলো মানে চুলও আছে। তো দুইটা দিক হচ্ছে মিকেলেঞ্জেলো নিজেকে এভাবে রিপ্রেজেন্ট করার বিষয়টা হচ্ছে এরকম যে উনিও মানে একজন নিজেকে সেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করছেন, মানে অ্যাজ এ সেন্ট, যে বার্থলোমিউর যে তার শহীদ হওয়ার যে গল্পটা সেটা কি, সে হচ্ছে যে জীবিত অবস্থায় নিজের চামড়াটাকে কি করে অপারেশন করে আপনার শহীদ হয়েছিলেন। অপসারণ করে যে শহীদ হওয়ার যে বিষয়টা, এটা এই বার্থলোমিউর ব্যাপারে সবচেয়ে উল্লেখযোগ্য একটা ঘটনা, এবং খ্রিস্টিয়ান ধর্মে এটা একটা গুরুত্বপূর্ণ মানে ঘটনা যে একজন সেন্ট এরকম একটা কাজ করেছে। মিকেলেঞ্জেলো চাইছেন যে তার সমতুল্য হয়ে ওঠা, তার মতো করে নিজেকে সমর্পিত করা, যার কারণে রিপ্রেজেন্ট করার জন্য তিনি এভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করেছেন। কথা বুঝতে পারেন? ইটস লাইক সিম্বলিক, সিম্বল দিয়ে বোঝানো, মানে কি করে একটা সিম্বল দিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করা। আরেকটা ব্যাপার যেটা মানে হতে পারে সেটা হচ্ছে যে মিকেলেঞ্জেলো কিন্তু পুরোপুরি ধর্মের যে ব্যাপারটা, মানে আমরা স্কুল অফ অ্যাথেন্সের মধ্যে প্লেটোর যে অনুসারী যারা ছিল তারা কিন্তু কি বিশ্বাস করতো, সোলকে বিশ্বাস করতো, মানে আত্মাকে বিশ্বাস করতো, তাই তো? যার কারণে আধ্যাত্মিকতার যে বিষয়টা তাদের মধ্যে একটা বিশালভাবে সুপ্রিম পাওয়ার বা সুপ্রিম ব্যাপারটাকে তারা সবচেয়ে বেশি মাত্রায় বিলিভ করতো। কিন্তু অ্যারিস্টটলের দিক থেকে বাস্তবে যা ঘটতেছে তারটা সেই জিনিসটাকেই তারা কি করতো, বিশ্বাস করতো, যা চোখে দেখতে পায়, মানে আধ্যাত্মিকতাকে তারা তারা বিশ্বাস করতো না। তো প্লেটোর যেই অনুসারী, প্লেটোর যারা অনুসারী ছিল তারা কিন্তু আপনার যেটা হয় যে এই সোল ভিত্তিক বা ধর্ম ভিত্তিক একটা ব্যাপার ছিল। তো প্লেটোর অনুসারে কিন্তু বলা যায় মিকেলেঞ্জেলো ছিল। কথা বুঝতে পারছেন? যার কারণে এই যে আত্মা আছে এবং এই যে এই আত্মার উপরে আমরা যেই মানে বলা হয় মেইন কস্টিউম, মানে আমাদের স্কিন বা আমাদের যেই ব্যাপারটা, এটা কিন্তু আসলে থাকবে না, কিন্তু সোলটা থেকে যাবে। তো সেই দিক থেকেও বলা যায় যে এটা আরেকটা দিক, মানে দিকের উন্মোচন করে যে এই স্ক্রিনটা আসলে কোনো ফ্যাক্ট না, আত্মাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এবং বাম পাশে যদি খেয়াল করে দেখেন একজন মানে দেখবেন না যে কি চঙ্গা নিয়ে বসে আছে, মানে স্বর্গে যাওয়ার জন্য আরেকজন হয়তো বা উঠানোর জন্য কি করবে, হেল্প করে। ইয়েতে দেখেছিলাম কে টেনে হেসে উঠাচ্ছে, আরেকজন কিন্তু তার উপরে স্টেপে উনি কিন্তু একটা মইয়ের মতো ব্যাপারটা নিয়ে বসে আছেন, যাই যদি কেউ উঠতে চায় তাকে হেল্প করবেন। এই ব্যাপারটা কিন্তু সবচেয়ে বেশি দেখবেন যে মানে স্বর্গের আর ইয়ের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি মাত্রায় খেয়াল করা যায়। আর দ্বিতীয়ত যদি আমরা ইয়ে দিকে খেয়াল করি দেখবেন ডান দিকে, সেটা হচ্ছে নরকের ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে ফায়ারের ব্যাপারটা কিন্তু দেখা যায়, মানে আগুন প্রচন্ড পরিমাণে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে দেখেন যে একজন নৌকার থেকে মানে বৈঠা দিয়ে সবাইকে তাড়াচ্ছেন বা উঠতে দিচ্ছেন না, এরকম একটা ব্যাপার। বেসিক্যালি ওনার নাম হচ্ছে শ্যারন। শ্যারনের নাম শুনেছেন আমরা বিভিন্ন মুভিতেও কিন্তু দেখতে পাই, শ্যারনের নাম শুনতে চাই, মানে কি ডেমন্স একটা যে লিড করে, মানে আমরা যাকে ইয়েতে বলি জম, ইয়েতে বলে না যে জম সব সময় আমাদের কি আত্মাগুলোকে নিতে আসে, ঠিক সেরকম একটা ব্যাপার যে নরকের যে বিষয়, এরা আবার নরকের দিকে ওঠার চেষ্টা করছে, নরকের দিকেও ঠাঁই পাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সবাইকে ঠাঁই দিবে না, এরকম একটা ব্যাপার। মানে যারা বেশি মাত্রায় অপরাধী তাদের নরকেও ঠাঁই নাই, এরকম একটা ঘটনার প্রেক্ষাপটে এই ব্যাপারটা ক্রিয়েট করছেন, যার কারণে একটু মানে সবাইকে যেমন হয় যে বাসের মধ্যে দিয়ে বা অন্য কোনো কিছু বলে, মানে এটা একটা হিলিরিয়াস টাইপ, একটু হাস্যকর লাগে যে দেখেন কিভাবে রিপ্রেজেন্ট করছে যে বাসের মধ্যে অনেকে গন্ডগোল করলে বা ভিড় ভাড়টা বেশি হলে বা পুলিশদের মধ্যে দিয়ে বা টিচারদের মধ্যে যেটা হয়,
স্কুলের টিচাররা যে অনেক ছেলেপেলের গ্যাদারিং করতেছে বা কন্ট্রোল করতে পারে না, তখন ব্যাট নিয়ে কি করে, এলোপ্যাথি পিটানো শুরু করে স্টেক কন্ট্রোল করার জন্য। তো ঠিক সেরকম একটা ভঙ্গিতে এই যে কন্ট্রোল করার যে বিষয়টা, সেটার কিন্তু একটা বেশ ভালো একটা ব্যাপার পাওয়া যায়। মানে যদি আপনি খেয়াল করে দেখেন, যদি সেটা ওটা বুঝতে পারবেন যে শ্যারন কিভাবে সেটাকে রিপ্রেজেন্ট করছে। আরেকটা ব্যাপার দেখবেন যে মিডল পয়েন্টের দিকে, মানে এটা হচ্ছে আপনার স্বর্গের বিপরীতে নরকের দিকে এরকম একটা আইসোলেটেড ফিগার আছে। এই ফিগারটাকে দেখবেন কোনো অন্য জায়গা থেকে মানে গ্যাদারিং আছে প্রচুর পরিমাণে ভাবে রিপ্রেজেন্ট করার বিষয়টা হচ্ছে এরকম যে এই ফিগারের সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে উনি অন্যায় করেছেন, কিন্তু অন্যায় করার পরেও তিনি বিশ্বাস করতে পারছেন না যে তিনি অন্যায় করেছেন বা তাকে মানে নরকের দিকে যেতে হবে, এরকম একটা ব্যাপার এখানে রিপ্রেজেন্ট হচ্ছে। তো সেই দিক থেকে যদি আপনি খেয়াল করে দেখেন যে মজার বিষয় হচ্ছে যে একে পিছনের দিকে যে রাক্ষসের যে বিষয়টা বা জমের যে যারা সঙ্গী, তারা কি করছে, তাকে নিচের দিক থেকে বেসিক্যালি গ্রিপ করে ফেলতেছে। মানে বোঝানো যেটা হচ্ছে যে টোটাল যে হিউম্যান বিং এর কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি জন্ম যখন নেন তখন কিন্তু আপনি পাপ নিয়ে জন্মগ্রহণ করেন না, সবকিছু পাপ মুক্ত হয়ে জন্মগ্রহণ করেন। সার্কামস্টেন্স, লোভ, লালসা আপনাকে কি করে আস্তে 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 মানে গ্রিপ করতে থাকে। এই যে গ্রিপ করার বিষয়টা, মানে নিচ থেকে যে গ্রিপ করছে এবং আস্তে 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 সেটা কি সে হেলের দিকে পতিত হচ্ছে, সেটার জন্য বোঝানোর জন্য বেসিক্যালি এরকম একটা রিপ্রেজেন্টেশনাল ওয়ার্ক ক্রিয়েট করা। এবং একটা চোখ তার ঢাকা আর একটা চোখ মানে খোলা, এতে আরেকটা ব্যাপার ক্রিয়েট হয় যে সে বিশ্বাস করতে পারছে না যে সে এত পরিমাণ অন্যায় করে ফেলেছে। ইটস লাইক একটা জাজমেন্ট, মানে রিয়েলাইজ করার যে বিষয়টা এখানে দেখবেন প্রতিটা ফিগারের মধ্যে একটা অ্যাক্টিভিটিস আছে, কিন্তু বিবেক ব্যাপারটা কিন্তু রিপ্রেজেন্ট করছে না। এটা হচ্ছে বিবেকের আরেকটা স্টেটমেন্ট, যেটা হচ্ছে যে সে বুঝতে পারছে যে জাজমেন্টের বিষয়টা আপনি কি করে বুঝতে পারবেন যে আপনি যে পতিত হচ্ছেন, আপনি যে খারাপ দিকে যাচ্ছেন, এটা তো যারা খারাপ কাজ করে তারা কিন্তু বুঝতে পারে না। কখন বুঝতে পারে, যখন সে খারাপের দিকে যাওয়ার পর তার যখন শাস্তির ব্যাপারটা চলে আসে তখন সে বুঝতে পারে। আদারওয়াইজ খারাপ কাজ করার পরে কিছু সংখ্যক লোক রিয়েলাইজ করে বিবেকের তাড়নায়। ঠিক সেরকম একটা তাড়না বা বিবেককে রিপ্রেজেন্ট করছেন একটা রূপক অর্থ দিয়ে, এই জন্য একটু আইসোলেটেড, মানে চারপাশ থেকে একটু আইসোলেটেড হয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো সেই দিক থেকে এটা একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন কিন্তু করছে। তো এটা হচ্ছে সেই রকম একটা মানে সিনারি। আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন তার পাশে যদি আর একটু ডিটেলিং এর দিকে যদি যাই, দেখবেন ট্রাম্পেট বাজাচ্ছে অনেকে। এটা হচ্ছে দেখবেন ইমেজের ঠিক যে জায়গাটা আইসোলেটেড ফিগারের পাশেই রয়েছে, অনেকটা নরকের দিকে যে জায়গাটা হাতের যে ডান দিকে সেই জায়গাটা রয়েছে। ট্রাম্পেট হচ্ছে বাজানো এই কারণে বাজাচ্ছে, এবং অনেকে দেখবেন যে এরা এক ধরনের অ্যাঞ্জেল, এবং হাতে হচ্ছে কি আছে, একটা বই খাতার মতো আছে। এরা হচ্ছে ট্রাম্পেট বাজাচ্ছে বা এরকম বাজনা বাজানোর বিষয়টা হচ্ছে আপনার অশনি সংকেত ক্রিয়েট হয়েছে, মানে আপনার যাওয়ার সময় হয়েছে বা আপনার হিসাব নিকাশের পালা শুরু হচ্ছে। এই যে আমরা সবসময় শুনি না যে আপনার কি হবে, আমরা কিন্তু ছোটবেলা থাকতে কিন্তু আমরা এই ছবিটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় এই কারণেই, কারণ ছোটবেলা থাকতে যখন আমরা এই পাপ পড়লে কি হবে সেটাকে শুনতাম কিরকম, যেটা হচ্ছে যে প্রথমে আত্মাকে নিয়ে যাওয়ার পরে একটা গল্প ন্যারেটিভলি যে গল্প আঁকা, যেটা নিয়ে যাওয়ার পরে জম এসে নিবে বা জম না আসতে জমের শিষ্যরা এসে আত্মাকে নিয়ে যাবে, আত্মাকে নিয়ে বাঁধবে, বাঁধার পরে একটা মানে হালখাতা খুলবে, হালখাতা খোলার পরে সেই স্যার অঙ্কে ঢুকতে চাচ্ছে। কে ঢুকতে যাচ্ছে, একজন লিখছে কারেন্ট নেই, সে ঢুকতে পারছে না।
আচ্ছা, আসুক, বোঝা যাবে আর কি। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম যে হিসাব নিকাশের যে হালখাতা, আমরা যেমন ব্যবসায়ের হালখাতা খুলি, ঠিক আমরা যা যা করেছি পৃথিবীতে তার একটা হালখাতা খোলার একটা ব্যবস্থা সেখানে রয়েছে। তো সেই হালখাতা খুলে হিসাব নিকাশ করা যে তুমি কোন দিকে যাবে, স্বর্গে যাবে নাকি নরকে যাবে, সেরকম একটা ব্যাপার থাকে। তো এই হালখাতাটা ঠিক সেরকম একটা হালখাতা খোলার বিষয়। এবং যারা ট্রাম্পেট বাজাচ্ছেন বা যারা দেখেন যে ফিগার গুলো, যেগুলো হচ্ছে আপনার অ্যাঞ্জেলের যে ফিগার গুলো, সবগুলো হচ্ছে মেল ফিগার, নট লাইক এ ফিমেল ফিগার। এবং চাইল্ড ফিগার, মানে অ্যাঞ্জেল আমরা সবসময় চাইল্ডের মধ্যে দিয়ে দেখি, সেটাও কিন্তু নেই। দুটো জিনিস রিপ্রেজেন্ট হয়। দেখেন ধর্মের মানে ইয়ের মধ্যে দিয়ে মেয়েদেরকে সবসময় একটা মানে নেগলেসির দিকে রাখা হয়েছে সব ধর্মে। আমি যদি খেয়াল করে দেখেন, এটা একটু কমপ্লিকেটেড সিচুয়েশনের কথা বলছি, ডোন্ট টেক এ রং ওয়ে। এটা আমি বলছি এই কারণে, দেখবেন যে ধর্মের সব দিক থেকে, ধ্রুপদী থেকে শুরু করে ইসলাম ধর্ম বা খ্রিস্টান ধর্মের দিকে যদি যান, মেয়েদেরকে কিন্তু মানে একটা বলা হয় অবহেলার দিকে রাখার কারণে, এটা এখন না, আগে থেকে ধর্মের আদি ইয়ে থেকে একটু নেগলেসির দিকে রাখা হয়। যার কারণে কোনো বিচার কার্যে বা কোনো কিছুতে মেয়েদেরকে দেখবেন না খুব স্যার মেল ফিগার। বলেন। না মানে অন্যভাবে নিচ্ছি না, কিন্তু ইসলাম ধর্মে স্যার যে মানে কনফার্মড যে জান্নাতে যাবে সেখানে মেরির কথা বলা হয়েছে, কিন্তু জিসাসের কথা বলা হয়নি, কিন্তু মেরির কথা বলা হয়েছে। হ্যাঁ, সেটা অবশ্যই বলা হয়। আমি বলছি প্রতি দিকটা থেকে যদি আপনি খেয়াল করে দেখেন, ধর্মের দিকে যদি রিপ্রেজেন্টেশনাল ওয়ার্ক দেখেন, আপনার কি কখনো মনে হয় না যে ওয়াই, যে মেল ফিগার গুলো কেন, ফিমেল ফিগার কি খুব বেশি মাত্রায় দেখা যায়? খেয়াল করে দেখছেন? সাহস দেখানোর জন্য বা মনে করেন শক্তি দেখানোর জন্য কেন মেলকে রিপ্রেজেন্ট করা হবে? মেয়েরা কি পিছিয়ে আছে কোনো দিক থেকে? দ্রৌপদীর দিকে যদি খেয়াল করে দেখেন, হিন্দু মহাভারতের দিকে, দ্রৌপদী কিন্তু অ্যাকসেপ্টেবল ছিল না। তাকে যোগ্য করে আনা হয়েছিল, যোগ্যর দিক থেকে প্রথমে আসছিল তার ভাই আসছিল। যখন দ্রৌপদী আসলো, তার বাবা কিন্তু তাকে মেনে নিতে চায় না, তাকে অভিশপ্ত করেছিল। যার কারণে এটা আর একটা প্রেক্ষাপট। আমি বলছি এরকম হিস্ট্রিতে মানে মেলরা যেরকম করে ডোমিনেট করে যাচ্ছে ধর্ম থেকে শুরু করে সব প্রেক্ষাপটে, কিন্তু ফিমেলটা কিন্তু সেই জায়গাতে ঠিক সেরকম ভঙ্গিতে নেই। বুঝতে পারছেন? প্রকৃতির কথা বলা হলে বা খুব সফিস্টিকেটেড জায়গা থেকে বলা হলে মেয়েদেরকে রিপ্রেজেন্ট করা হয়। আর খুব উগ্রতার দিক থেকে যদি চিন্তা করেন, তাহলে সেটা দেখবেন যে মেলদেরকে রিপ্রেজেন্ট করা হয়। যাই হোক, আমি মানে ওই অন্যদিকে নিয়ে যাচ্ছি না। এটা মানে অনেক দিক থেকেই মানে দেখবেন যে আমার মনে হয় আদি জায়গা থেকেই শুরু হয়েছে। আমরা অনেক বলি না, ছেলেরা অনেক ডোমিনেট করে, এটা করে সেটা করে, আসলে এখনকার থেকে না, এটা একদম প্রিভিয়াস থেকে, ধর্ম দিক থেকে যদি আপনি খেয়াল করে থাকেন, তাহলে এটা তখন থেকে শুরু হয়ে যায়। ধর্মের ব্যাপারটা তো আপনাকে বলেছি যে ফিলোসফিক্যাল দিক থেকে ধর্মটা অনেকটাই পরে আসছে। আগে ছিল হচ্ছে ভাবতত্ত্ব, ভাবনা, আগে ছিল হচ্ছে আপনার বস্তুবাদ, তারপরে আসছে ভাববাদ। তো বস্তুবাদের যে বিষয়টা, বস্তুর যে ব্যাপারটা ছিল, সেটা অনেক আগ থেকে ছিল। মানে পৃথিবীর জন্মলগ্ন থেকে বস্তুবাদের ব্যাপারটা এটা ক্রিয়েট করে আসছিল যে যতদিন বস্তু থাকবে তার একটা কি ক্ষয় আছে, এবং সেই ক্ষয় হতে হতে একসময় কি হবে, নিঃশেষতা, কোনো জিনিসই সাস্টেনেবল না। কিন্তু ভাববাদ যখন আসলো, তখন লোকজন বলতে শুরু করলো কি, যে আপনার একটা জিনিসের মৃত্যু নেই, সেটা কি, সোলের কোনো মৃত্যু নেই। তো সেই দিক থেকে হচ্ছে ইয়ে খুব গুরুত্বপূর্ণ, মানে ভাববাদটা খুব গুরুত্বপূর্ণ। ভাববাদ যখন আসলো, তখন ধর্মের আবির্ভাব হতে শুরু করলো। আর ধর্মের আবির্ভাব যখন হতে শুরু করলো, ধর্ম নিয়েই ব্যবসাটা হতে শুরু করলো। তার আগে কিন্তু এগুলো ছিল না। তো সুতরাং এই ব্যাপারগুলোটা হচ্ছে বললে আরো বুঝতে পারবেন যে বেসিক্যালি ব্যাপারগুলো আসলে কি। ধর্ম আমাদের জন্য খুব দরকার আছে, নেই যে তা না। আবার ধর্মের কিছু দিক আছে যে দিকটা একবার
করি, না হলেও চলে। যাই হোক, এগুলো এক ধরনের আসলে কমপ্লিকেটেড, মানে এই জন্য বলছি আর কি যে এই কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে না যাই, তাহলে আবার অনেক সময় ধর্মবাদ বা নাস্তিকবাদ ব্যাপারটা চলে আসবে। বেশি মাত্রা ধর্মবাদ ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা বলছি যে সার্কামস্টেন্স গুলো আসলে কিভাবে কি হয়েছে, ধর্মটা কি করে আমাদের মধ্যে দিয়ে আসলো, এবং ওটা কি করে আমাদের মধ্যে দিয়ে হয়ে আমরা আমাদের কার্যগুলো সম্পাদন করতে শুরু করব। ধর্মের মূল বিষয়টা দেখেন, যদি এখানেও যদি খেয়াল করে দেখেন, জেসাসকে এখানে, মানে আমরা যদি এখানে খেয়াল করে দেখি, এটা যদি খেয়াল করেন, মানে জেসাসকে আমরা যেভাবে দেখি, সাধারণত তো আমরা এভাবে দেখি নাই কখনো, দেখেছি কি? মানে একটু অ্যাগ্রেসিভ ভূমিকা। সাধারণত কি হয়, যীশু খ্রিস্টের ব্যাপারটা কি থাকে, খুব নমনীয়, বা গডের ব্যাপারগুলো বেসিক্যালি একটু নমনীয় থাকে, কিন্তু এখানে দেখবেন একটু অ্যাগ্রেসিভ ভূমিকা আছে। এবং ধর্মের আরো ব্যাপারগুলোতে দেখবেন যে আমাদের যে জন্ম শুরু হয়েছে তা কিন্তু ভয়ভীতি থেকে শুরু হয়েছে, প্রকৃতির ভয়ভীতি থেকে ধর্মের ব্যাপারটা শুরু হয়। আগে প্রকৃতিকে আসলে ধর্মজ্ঞান হিসেবে নিত, মানে দেব দেবতা মানত। আস্তে 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 মানুষ যখন আধুনিক হতে শুরু করে, তখন প্রকৃতি থেকে হিউম্যান বিং এর থেকে মহান হয়ে উঠতে শুরু করলো। হিউম্যান বিং এর মধ্যে থেকে আরো কিছু হিউম্যান বিং যাদেরকে আমরা সুপ্রিম বানিয়ে ফেললাম, বা সুপ্রিম বানাতে সাহায্য করলাম। তাদের যে জ্ঞান আর আমাদের যে জ্ঞান, হিতাহিত জ্ঞানটা অনেকটা তাদের অংশ থেকে কম, যার কারণে তারা সুপ্রিম হয়ে উঠেছিল। তো সেই দিকগুলো থেকে বেসিক্যালি বলা যায়, দেখবেন ধর্মের ব্যাপারটাই হচ্ছে ভয় ভীতি থেকে শুরু, এবং যারা পরবর্তীতে আসছেন তারাও কিন্তু ভয় ভীতি দেখিয়ে এই ব্যাপারটা ক্রিয়েট করেছে। আর নর্মালি যদি আপনি চিন্তা করেন, যদি হয় যে তুমি যদি আমাকে স্মরণ না করো, তাহলে তোমাকে পাপের ব্যাপারে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে, এমন তো কোনো ব্যাপার তো নেই যে কঠিন শাস্তির ব্যাপারটা পেতে হবে। সে তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে যদি সুন্দর করে বোঝানোর যে বিষয়টা, যে হ্যাঁ তুমি বোঝো আর না বোঝো, আমি তোমার পাশে আছি, যতক্ষণ পর্যন্ত তুমি না বুঝবে আমি তোমার পাশেই বসে থাকবো। গডের কিন্তু এরকম আচরণটা বা এরকম বাণীগুলো খুব কম পাওয়া যায়। সাধারণত ভয়ভীতি টাইপের বাণী কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায়, এটা হিন্দু ধর্মেই হোক, মুসলিম ধর্মে হোক, বা খ্রিস্টান ধর্মে হোক। তো সে কারণে বলছি যে এই অ্যাগ্রেসিভ ভূমিকাগুলো, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। আরেকটা যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনার টোটাল মার্টিন লুথারের যে বিষয়টা, এখানে কিন্তু মার্টিন লুথারের ব্যাপারটাও কিন্তু খুব রিপ্রেজেন্টেশন হয়। মার্টিন লুথারের নাম তো মনে হয় শুনেছেন, যে মার্টিন লুথার চার্চকে প্রশ্নবিদ্ধ করেছিলেন। কথা বুঝতে পারছেন? চার্চের যেই প্রশ্নবিদ্ধ করা, যে চার্চ ভিত্তিক যেই ধর্মের যে বিষয়টা, সেটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে, যার কারণে প্রথমে যে ক্যাথলিকরা ছিল, এরপরে কিন্তু প্রোটেস্ট্যান্টরা আসা শুরু করে। কারা প্রোটেস্ট্যান্টরা? আপনি জানেন না খ্রিস্টান ধর্মের কি তিনটা মানে ভাগে ভাগ হয়। ভাগ বলতে কি, প্রথমে ছিল ক্যাথলিক, যাদের অর্থোডক্স বলা হতো, মানে তারা ধর্মটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করা হতো, করতো, যেটা তাদের সুবিধার্থে, ধর্মে যা নাই তাকেও তারা লুকিয়ে রেখে নিজেদেরটাই ধর্মের মধ্যে দিয়ে চালিয়ে দিত। এরা হচ্ছে ক্যাথলিক, যেটা অর্থোডক্স সব ধর্মেই আছে। প্রোটেস্ট্যান্টরা হচ্ছে ক্যাথলিকদের থেকে উন্নত বলতে, ক্যাথলিকরা যে মানে ধর্মের যে বিষয়গুলো চাপিয়ে দিত, স্বাধীন মন মানসিকতা চিন্তার ব্যাপারটা থাকতো না। প্রোটেস্ট্যান্টরা এসে কি করলো, সেটা অনেকটাই উদারপন্থী হতে শুরু করলো। উদারপন্থী বলতে কি, ধর্মের এত বেশি নিয়ম ব্যাপারগুলো চাপিয়ে দিতে শুরু করলো না, ধর্মের ব্যাপারটাকে স্বচ্ছন্দে যদি গ্রহণ করার যে ব্যাপারটা, সেই পরিবেশ ক্রিয়েট করতে শুরু করলো প্রোটেস্ট্যান্টরা, এবং বাধ্যতামূলক কোনো কিছু তারা ক্রিয়েট করেন। লাস্ট পিউরিস্টটা এসে আরো মাত্রায় ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের যে ফিলোসফি, সেটাকে আবার নিয়ে আসলো, যে ধর্ম থাকতে হবে, আবার ধর্মের ছাড়ও থাকতে হবে, ধর্ম পালন করতে হবে কঠোরভাবে, আবার ধর্মের ছাড়ের ব্যাপারটাও থাকবে, কিন্তু সেটা সহনশীল অবস্থা থাকবে। এটা হচ্ছে পিউরিস্টদের ব্যাপার ছিল। প্রোটেস্ট্যান্টের যে ব্যাপারটা ছিল, সেটা হচ্ছে আপনার মার্টিন লুথার
এটার প্রবর্তক ছিলেন, এবং মার্টিন লুথার যারা চাইলেন পপদের যে বিষয় বা পপদের যে অত্যাচার বা যে জিনিসটা, সেটা এই চার্জ ভিত্তিক ব্যাপারটা থাকবে না। চার্জে শুধু একমাত্র যাবে সাধারণ মানুষ, সাধারণ মানুষ বা সব ধরনের মানুষটা চার্জে যাবে, কিন্তু একটা শ্রেণী যাবে একটা শ্রেণী যাবে না, বা অন্যায় ব্যাপারগুলো সেখানে বিচার বিশ্লেষণ করা হবে, সেই ব্যাপারগুলো তারা চায় না, কারণ এই অধিকার কাউকে দেওয়া হয়নি। যার কারণে মার্টিন লুথার কিন্তু হিউম্যান বিং এর যে হিউম্যানিজমের যে বিষয়টা, সেটা কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য মাথায় রেখেই বেসিক্যালি মাইকেল অ্যাঞ্জেলো সেই সময় মার্টিন লুথারের এই জিনিসটা মাথায় রেখে কিন্তু এই প্রেক্ষাপটগুলোই ক্রিয়েট করেছিলেন। তো সেক্ষেত্রে এই যে সিস্টিন চ্যাপেলের যে ছবিগুলো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছবি হয়ে দাঁড়ায়। এবং ইন্টারেস্টিং পার্ট আমার কাছে মনে হয়, যদি আপনি খেয়াল করে দেখেন কোথায় এই ধরনের ছবি আঁকা হচ্ছে, যদি প্রশ্ন করা হয় তাহলে বুঝতে পারবেন যে আরে না, সিস্টিন চ্যাপেলে করা হচ্ছে, যে জায়গায় পোপরা থাকে। তারা আসলে এই জ্ঞান সম্পর্কে অবগত কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন দেখবেন যে আমরা যে জায়গাটা যে জিনিসটা রাখতে চাই, সেখানে মানুষজন সেই জিনিস সম্পর্কে অবগত না, এটা আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকাও হতে পারে। মানে আমার মনে হয় যে এই জায়গাতে এরকম একটা ছবি আঁকার পিছনে ওইটা আরেকটা কারণ, লাস্ট জাজমেন্ট ছবিটা কেনই বা সিস্টিন চ্যাপেলের ওই জায়গাতে আঁকবে, এটা তো অন্য জায়গাতে আঁকতে পারতো। আর পপদের যেখানে পপরা নিবেন, মানে দায়িত্ব নিবেন, বা পপরা যেখানে নতুন ভাবে নিযুক্ত হবেন, নবনিযুক্ত হওয়ার যে বিষয়টা, সেই জায়গাটাই লাস্ট জাজমেন্টের ছবিটা রাখা হয়েছে, কারণ মাথাদের লাস্ট জাজমেন্ট সম্পর্কে জ্ঞান বা অবগত হওয়াটা উচিত, অন্য কারণ না। সাধারণ মানুষ এগুলো নিয়ে ভাবে না। আমাদের দেখবেন যে মানে মহারথী যারা, যদি আমরা যদি এটাকে প্রেজেন্ট টাইমে ভাবি, দেখবেন যে প্রেজেন্ট টাইমে যারা মহারথী, এটা কিন্তু আইন শৃঙ্খলা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। তো সাধারণ মানুষের তারা কি ধরনের জ্ঞান দিবে? জ্ঞান তো আসলে তাদের থাকা উচিত যাদের জ্ঞান মানে চারপাশে আলোকিত হবে, কিন্তু এমন লোকদের থাকা উচিত না যারা জ্ঞান গুলোকে আলোকিত করতে পারবে, মানে আলোকিত করতে। সাধারণ মানুষ থেকে এত বেশি প্রসার প্রসারিত করতে পারে না তো, তাই না? তো সেই দিক থেকে এটা একটা মানে ব্যাপার। আর এই প্রোটেস্ট্যান্ট যে রিফরমেশন হয়েছে, প্রোটেস্ট্যান্ট যে মানে মানে রিফরমেশন, এটা কিন্তু 1517 সালে। তো সেই দিক থেকে একটা মনে হয় বিশাল বড় ব্যাপার যে এই প্রোটেস্ট্যান্টদের যে আবির্ভাব ঘটছে, বা ধর্মটাকে যে আমরা যেভাবে দেখতাম সেটাকে না দেখে, মানে খ্রিস্টান ধর্মের মধ্যে তো অনেক সীমাবদ্ধতা ছিল ওই সময়টাতে, সেটাকে একটু ওপেনলি দেখার যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা কিন্তু সিস্টেম চ্যাপেলের কাজের মধ্যে দিয়ে কিন্তু আসলে তৈরি হচ্ছে। আরেকটা যদি মানে কাজ দেখি, আপনার যদি এটার নাম হচ্ছে হলো আপনার টেম্পটেশন অ্যান্ড এক্সপ্লুয়েশন অফ অ্যাডাম অ্যান্ড ইভ। মানে অ্যাডাম অ্যান্ড ইভ না, এটা হচ্ছে মেবি এটা না, এটা হচ্ছে আপনার ক্রিয়েশন অফ ইভ। ঠিক আছে, ক্রিয়েশন অফ ইভ অফ মিকেল অ্যাঞ্জেলো। মানে আমরা ক্রিয়েশন অফ অ্যাডাম দেখেছিলাম, এন্ড ক্রিয়েশন অফ ইভের ব্যাপারটাও দেখেন যে একটু ডিফারেন্ট। মানে দুইটা প্রেক্ষাপট দুই ধরনের। গডের সাথে অ্যাডামের যে সম্পর্ক, সেখানে দেখবেন একটা অলস ভঙ্গিমা থাকছে। আবার ইবের সাথে যে ক্রিয়েশন অফ ইবের যে ভঙ্গি মানে ব্যাপারটা, একটা মানে নত হওয়ার যে বিষয়টা, যে ক্ষমা চাওয়ার যে বিষয়টা, যেটা মেয়েদের ছিল, যে সে তার ভুলটা বুঝতে পেরেছে, কিন্তু গড সেখানে কি মানে রাজি হচ্ছে না, কেন? অন্যায় কাজটা সে করেছে। কিন্তু বিপরীত সাইডে দেখেন অ্যাডাম ঘুমাচ্ছে, মানে তার সাথে মানে অ্যাড হওয়া বা নিযুক্ত হওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু খুব কম। মানে তার মতো করে মানে আইসোলেটেড একটা ব্যাপার থাকে, মানে কোঅপারেশনের যে বিষয়টা, সেটা কিন্তু খুব কম মাত্রায় দেখা যায়। তো ক্রিয়েশন অফ ইভের মধ্যে দিয়ে দেখেন সেই ধরনের ব্যাপারটা কিন্তু হিউম্যান বিং এর ব্যাপারটা কিন্তু উঠে আসতেছে সবসময়। আবার মাসাচ্চর যদি ছবি দেখেন, তখন এখানে ডিফারেন্ট একটা ভঙ্গি, দুজনে কান্না করে বেরোয় আসতেছেন, মানে এক্সপ্লোশনটা যেটা মানে তাড়িয়ে দিচ্ছে, স্বর্গ থেকে যে তাড়িয়ে দিচ্ছে, তারা দুজনে কিন্তু একসাথে বেরোয় আসতেছে। তো এটা একটা মানে অদ্ভুত ধরনের এক একজনের এক একটা প্রেক্ষাপট পাওয়া যায়। এটা হচ্ছে বেসিক্যালি
এটাই, হ্যাঁ, দ্য টেম্পটেশন অ্যান্ড এক্সপ্লেশন অফ অ্যাডাম অ্যান্ড ইভ, মানে এই যে তাড়িয়ে দিচ্ছে এবং যে ফল খাওয়ার যে নিষিদ্ধ যে ফল খাওয়ার যে বিষয়, যেটা অ্যাপেলের কথা বলছে, মানে আপেলের যে ব্যাপার, সেই আপেল খাওয়ার ব্যাপারটা নিয়ে কি হয়েছে, সে স্বর্গ থেকে বিতাড়িত, মানে এটার একটা মিথোলজিক্যাল একটা হিস্ট্রি আছে, সেটা আপনারা সবাই জানেন যে শয়তান তাকে প্রলোভন করেছে। সেই প্রলোভনটা প্রথম প্রলোভিত হয়েছে একজন মেয়ে মানুষ, মানে ইভ। সেই প্রলোভিত হওয়ার কারণে অ্যাডাম এবং ইভকে দুইজনকেই স্বর্গ থেকে বিতাড়িত হতে হয়েছিল। তো সেই ঘটনার প্রেক্ষাপটটাই এখানে আসলে দেখানো হয়েছে। কথা বুঝতে পারছেন? তো টোটাল বিষয়গুলো হচ্ছে যে এরকম হচ্ছে, আপনার ইমেজগুলোকে ওইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবং দেখবেন যে সাপের মতো ক্যারেক্টারিস্টিক ক্রিয়েট করাটাও কিন্তু এটা একটা নাম। লাউ কোন সিরিজের মধ্যে কিন্তু এরকম সিরিজ পাওয়া যায় যে যখন মানে কোনো কিছুকে দেখানো হয় যে শয়তানকে রিপ্রেজেন্ট করানো হয়, তখন কিন্তু শয়তানকে রিপ্রেজেন্ট করার পিছনে কিন্তু দেখবেন একটা স্নেককে রিপ্রেজেন্ট করার বিষয় থাকে। এটা মিথোলজিক্যাল ব্যাপার থেকে আগে থেকে এইভাবে রিপ্রেজেন্ট করা হতো। যাই হোক, আজকে এই পর্যন্ত মোটামুটি হয়তো বা আপনারা মানে বুঝতে পারছি কিনা আমি জানি না। কারো কোনো প্রশ্ন আছে কি? স্যার লাস্টের এই আর্টওয়ার্কটাও কি মাইকেল অ্যাঞ্জেলো করা? হ্যাঁ, সিস্টেম চ্যাপেলের যতগুলো কাজ আছে, মানে আমি যতগুলো নাম বললাম আপনার, যেমন হচ্ছে জি যে স্যার। দা ফ্লাড নামে একটা ছবি আছে, এগুলো দেখে নিতে পারেন। ওগুলো খুব গুরুত্বপূর্ণ না, বাট যেসবগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে আমি আপনাকে বললাম আর কি। ওগুলো খুব গুরুত্বপূর্ণ না বলে এগুলো মিথোলজিক্যাল পার্ট নিয়ে করা, আর এগুলো মিথোলজিক্যাল পার্টের সাথে সাথে বুদ্ধিবৃত্তির ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যার কারণে সিস্টেম এই ইমেজগুলো, এগুলো খুব অন্যান্য থেকে এগুলো সরাসরি উঠে আসে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার আমাদের এখানে একটা কথা ছিল। হ্যাঁ বলেন। হ্যালো হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আমার হ্যাঁ একটা কথা ছিল, ওখানে ওই যে ক্রিয়েশন অফ ইভের মধ্যে যেটা, যে কাহিনীটা হলো, আমি জানি যে অ্যাডম মহানিদ্রায় ছিল। তো অ্যাডমের পাঁজরের একটা হাড় থেকে ইভ সৃষ্টি হয়। তো এখানে কি বেসিক্যালি অ্যাডমের যে ঘুমটা, এটা কি মহানিদ্রাটাকে সিম্বলিজম করে না? মানে মহানিদ্রাতে যদি থাকার যে ওভাবে বিষয়টা, এক্সপ্লেন। হ্যাঁ মহানিদ্রার বিষয়টাতে থাকার যে বিষয়টা, সেটা কিন্তু প্রতিটা ক্ষেত্রেই মানে ওইভাবেই গল্পটা ওইভাবেই আসে। কিন্তু মূল যে প্রেক্ষাপটটা, ওই গল্পটা থেকে মূল প্রেক্ষাপটটা হচ্ছে যে মানে ক্লেম দেওয়ার বিষয়টা দেখবেন এখানে সবচেয়ে বেশি। আমি আগেও আপনাকে বললাম না যে মেয়েদেরকে কিভাবে একটু দোষারোপ করা যায়। আপনি খেয়াল করে দেখেন যে যখনই এই মানে স্বর্গ থেকে বিতাড়িত হওয়ার যে বিষয়টা, অ্যাডামের থেকে কিন্তু ইভকে সবচেয়ে বেশি মাত্রায় মানে আঙ্গুল তোলার বিষয়টা সেই জায়গাতে চলে যায়। খেয়াল করে দেখেন, আপনি একমত কিনা আমি জানি না, মানে জি স্যার। বেশিরভাগ মানে ফল খায়, কিন্তু যদি ইভ যদি ফলটা যদি না মানে প্রলুব্ধ করতো, তাহলে কিন্তু হতো না, অ্যাডাম খেত না। মানে মেয়েরাই কিন্তু প্ররোচনার জন্য সবচেয়ে বেশি মাত্রা দেয়, মানে বিভিন্ন প্রেক্ষাপটে, ধর্মের যে বিভিন্ন প্রেক্ষাপট, এবং এই ধর্মের প্রেক্ষাপটে দেখবেন যে ইভকে কেন জানি একটু নেগলিসি চোখে দেখা হয় অলওয়েজ। এবং দেখবেন ক্ষমার দিক থেকে, যখন সে অন্যায় করেছে, অন্যায় জায়গা থেকে কিন্তু স্বীকার করে, কিন্তু ক্ষমাটাও কিন্তু গডের কাছে সেই প্রথম চায়। ক্ষমা চাওয়ার বিষয়টা যে আমার আসলে ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি, বা আমি আসলে কিভাবে জানি মোহগ্রস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু দেখেন গডের ওই জায়গাটা যদি মানে খেয়াল করে দেখেন, ওটা একটা ক্রুয়েলনেস এর ব্যাপারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে গড যতখানি আমাদের সাপোর্ট দেয়, আবার ততখানি কিন্তু ক্রুয়েল। যখন ধ্বংস করে সে কিন্তু পুরোপুরি মানে মানে গডে কিন্তু দুটো রূপের কথা কিন্তু আমরা সবসময় মানে ইয়ে করি, একটা হচ্ছে সৃষ্টি আর একটা হচ্ছে ধ্বংস। অন্যায় করলে একটা ধ্বংসের ব্যাপারটা, তো ওইটা কিন্তু একটা ক্রুয়েল সাইড। যে আবার একটা সাইডের কথা বলা হয়েছে যে আপনি যদি ক্ষমা চান কখনো, তাহলে আপনাকে ক্ষমা করা হবে। গড কাউকে ক্ষমা ছাড়া কিন্তু গিয়ে রাখে না।
এটাও কিন্তু একটা মহানুভূতির ব্যাপারটাও কিন্তু আপনার ব্যাপারটা রয়েছে, কিন্তু ক্রুয়েল সাইডটাও কিন্তু রিপ্রেজেন্ট করা হয় সবচেয়ে বেশি। তো এই যে ক্রুয়েল সাইডটা রিপ্রেজেন্ট করার যে বিষয়টা, সেটার মধ্যে দিয়ে আপনি যে কথাটা গল্পটা বলছেন সেটা ঠিক আছে, চিরনিদ্রায় ব্যাপারটা কিন্তু একবারে পুরোপুরি নিদ্রায় আছে, এবং ওই সময়টাতেই আবার এই ক্ষমা চাওয়া বা কোনো কিছু করা সিম্বলিক ওয়েতে হলেও দুজনকে রিপ্রেজেন্ট ওইভাবে করা যায় যে আচ্ছা ঠিক আছে, দুজনেই তো নিদ্রা যাওয়ার যে বিষয়টা, সেটা মানে এটা তো আসলে ঘটনাটা আমি বলতে যাচ্ছি অলৌকিক একটা ঘটনা, তো ঘটনার প্রেক্ষাপটে একজনকে নিদ্রা যায় মানে ওই সময়টাতেই সে নিদ্রায় চলে গেল, খুব মানে ঘুমন্ত অবস্থায় চলে গেল, আরেকজন কিন্তু সে কিন্তু খুব বেশি মাত্রায় সজাগ। তো প্রেক্ষাপটগুলোর কথা বলছি যে মাসাচর যদি আপনি খেয়াল করে দেখেন, হিউম্যান বিং এর যে নারী এবং মানে ছেলে এবং মেয়ে আদম এবং ইভকে রিপ্রেজেন্ট যেভাবে করা হচ্ছে, এটা সমানে সমান রিপ্রেজেন্ট করা হচ্ছে, দুজনেই একইভাবে অপরাধী এবং দুজনে একইভাবে অনুশোচনায় লিপ্ত আছে। কিন্তু ইয়ের ক্ষেত্রে যদি দেখেন, সিস্টিন চ্যাপেলে যদি মাইকেল অ্যাঞ্জেলোর দিকে যদি খেয়াল করে দেখেন, মিথোলজিক্যাল পার্টটা নিয়ে আসছে, কিন্তু আরেকটা দিক থেকে হিউম্যান বিং এর একটা সেপারেশনের, মেল এবং ফিমেলের কিন্তু একটা সেপারেশন এখানে কিন্তু ক্রিয়েট করা হচ্ছে বলতে এই কারণে যে সোসাইটিতে এটা বিলং করতেছে সেটাকেই আঙ্গুল দিয়ে দেখানো, একটু রূপকথা দেখানো। কারণ ক্যাথলিকরা তো সেই সময় কি করছে, মানে টোটাল ক্যাথলিকরা সেই সময় কিন্তু খুব রাজত্ব, ক্যাথলিকদের অত্যাচার সম্পর্কে যদি আপনি মানে জানেন তাহলে মানে বুঝতে পারবেন যে ক্যাথলিকরা কি পরিমাণ ধর্ম নিয়ে অত্যাচারটা করেছে। জি স্যার, ধর্মটা একটা কিছু ভালো হিস্ট্রি জিনিস। তো ওই যে বললাম না যে টোটাল মানে এখানে দেখবেন যে আমি কেন যে জেসাসকে এভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে কেন, জেসাসকে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে জেসাস হিউম্যান বিং এর দ্বারাই এত পরিমাণ নির্যাতিত হয়েছে বা এত পরিমাণ তাকে কষ্ট পেতে হয়েছে, যার কারণে উনি তাড়াচ্ছেন সবাইকে। কাদের? যাদের। তো এইভাবে কি রিপ্রেজেন্ট কখনো জেসাসকে রিপ্রেজেন্ট কি কখনো কেউ করেছে বিগত সময়ে? ওটাই বলছি, মানে রিপ্রেজেন্টেশনাল ওয়ার্ক গুলো এক একজন আর্টিস্ট ঠিক এক একটা ওয়েতে রিপ্রেজেন্ট করে। ওকে স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। ওটাই। আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার ওই যে ক্রিয়েশন অফ অ্যাডাম, ওইখানে যে লেফট সাইডে একটা পাঁজরের হাড় দেখা যায়, তো ওইটা নাকি তখনও তো ইভ ক্রিয়েটেড হয় নাই, তো ওটা কি মানে ইভের ক্রিয়েশনের জন্য মানে ওনার রিপ থেকে পাঁজরের হাড় থেকে এরকম কোন একটা ব্যাপার স্যার? অ্যাডাম, ক্রিয়েশন অফ অ্যাডাম। জি স্যার, ওই যে ফার্স্টে যেটা দেখাইছিলেন স্যার। বলেন কোনটা? এই যে এখানে স্যার আমি একটা জায়গায় পড়ছি যে বাম পাশে যে অ্যাডামের পাঁজরের একটা হাড় বেশি উঁচু করে দেখানো হচ্ছে, ওটা নাকি ইভকে রিপ্রেজেন্ট করে, মানে পরবর্তীতে ইভকে ওখান থেকে ক্রিয়েট করা হবে, মানে একটা আচ্ছা, আর্টিকেলে পড়ছিলাম। এটা কি ঠিক? আমি আপনার থেকে নতুন ভাবে তথ্যটা নিচ্ছি, বাট ইন্টারেস্টিং পয়েন্ট, মানে আমার কাছে মনে হচ্ছে আমি ঠিক জানি মানে স্যার আমাদের ধর্মে আছে যে মানে অ্যাডামের পাঁজরের হাড় থেকে ইভ পাঁজরের ক্রিয়েটেড কি হয়েছে। লেফট সাইডের হাত নাকি না হ্যাঁ রাইট মানে সাইড? একটা স্যার এই ছবিটা একটু অস্পষ্ট, লেফট সাইডে স্যার, যেখানে মানে হাতের লেফট সাইডে যে হাতটা ভাঁজ করা আছে ওখানে স্যার, হাতের পাশেই একটা। আচ্ছা, মানে ওর যেই হাতটা আছে, মানে ও যেভাবে আছে যে পোস্টারে আছে, ও কিন্তু এটা ডান হাত, রাইট সাইড, হ্যাঁ। আর বাম সাইডটা যেটা, লেফট সাইড যেটা, সেটা গডের দিকে ক্রিয়েট করা, মানে গডের দিকে ও হাত তাহলে দেওয়া। স্যার মানে রাইট সাইড তাহলে না স্যার ওটাই আমি জানি, এই জন্য আমি বলছি আর কি, আমি ঠিক জানি না, মানে ধর্মের ব্যাপারটাতে আমি এটা জানি যে ওর একটা হাত দিয়ে, বাট এটা কোন সাইড আই ডোন্ট নো, মানে আমি জানি না সেটা, মানে আমি সেটা জানি না স্যার, কিন্তু না এই পড়ছিলাম জন্য আমি স্যার, বলছিলাম তাই যে এই জিজ্ঞাসা করলাম পয়েন্টটা আপনাকে। বেশ মজার, এটা একটু খতিয়ে দেখা যেতে পারে, বা যারা ক্রিশ্চিয়ান ধরনের একজন মনে হয় আছেন আমাদের এখানে, না একজন স্টুডেন্ট আছেন না এখানে?
স্যার জি কর্নিয়া স্যার হ্যাঁ আছি স্যার আছি। হ্যাঁ, আচ্ছা আপনি বলেন, আপনি জানেন কিছু এরকম? স্যার আমি যতদূর জানতাম যে লেফট সাইডের বাম পাশের পাঁজরের হাড় দিয়ে হ্যাঁ সেটা মানে আমি পাঁজরের হাড় ইউজ করা হয়েছিল শুধুমাত্র পাঁজরের হাড় দিয়ে না, মেয়েদেরকে ক্রিয়েট করার জন্য পাঁজরের হাড় ইউজ করা হয়েছিল, বাট শুধুমাত্র পাঁজরের হাড় দিয়ে করা হয়নি। আদমকে যেভাবে করা হয়েছে মেয়েকেও সেভাবে করা হয়েছে, কিন্তু পাঁজরের হাড় ইউজ করা হয়েছিল আদমের এক্সট্রা। আচ্ছা, সেটা লেফট সাইড তাই তো? হ্যাঁ আচ্ছা, লেফট মানে আমি সাইডে অনেক আগে পড়েছিলাম, so মনে আছে লেফট সাইডে হবে। জি স্যার, আমিও যতটুকু জানি লেফট সাইডেরই হাতটা। হুম। তারপরে আপনারা যে আছেন ক্রিশ্চিয়ান ধর্মের, সে আরেকটু ক্লিয়ার হয়ে ঘটনাটা মিথোলজিক্যাল পার্ট সম্পর্কে আপনি আগেও বলেছিলাম যে আপনি আমাদের একটু এই ধর্মের এই ব্যাপারটা আমাদের একটু শোনাবেন মাঝে মাঝে, তাহলে আমরা উপকৃত হব। আচ্ছা মানে স্যার এটা ঠিক খুব আছে। ইন্টারেস্টিং থাকে, মানে ইন্টারেস্টিং ব্যাপার থাকে আর কি, যে কিছু কিছু সময় আমি নিজেও বুঝতে পারি না, তাই তো? সেটাতে যেমন হচ্ছে শ্যারনের নাম তো শুনেছেন তাই তো? আপনি আপনাদের হ্যাঁ ইয়েতে তো আছে মনে হয়। ওনার কাজ কি? অত অত না না ওইটা ওনাকে অত ভালোভাবে হাইলাইট করা হয় না। অ্যাকচুয়ালি আমাদের খ্রিস্টান ধর্মে আমি ব্যাপটিস্ট, সো আমাদের মেইনলি নিউ টেস্টামেন্টের দিকেই বেশি ইয়া করা হয়, নজর দেওয়া হয় বা ওর উপরে বেশি আচ্ছা জোর দেওয়া হয়। আমরা ওল্ড টেস্টামেন্টটা নিয়ে বেশি হাঁটি না, তো এই জন্য এটা নিয়ে আমরা হ্যাঁ, সেরকম ভাবে ওল্ড ই করি না টেস্টমেন্টটা বা বেশ মানি না। মজার আর কি, অনেক ওল্ড টেস্টমেন্টটাতে অনেক মিথোলজিক্যাল অনেক কিছু পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ যেটা অনেক কিছু আবার বুঝিও না। সেজন্য বললাম যদি জানা থাকে অবশ্যই বলবেন। যেমন এই যে আজকে যেটা বলছিলেন সেটা খুব মজার, যেটা আর কি আমি জানি লেফট সাইড কি মানে রাইট সাইড আমার খেয়াল নাই, কিন্তু একটা পাঁজর মানে দিয়ে পাঁজরের একটা অংশ তার কাজে লাগে, মানে ক্রিয়েশন হওয়ার জন্য কাজে লাগে, কিন্তু হ্যাঁ কতখানি আসলে সেটা সে সম্পর্কে আমার ঠিক জানা নেই আর কি। আর কেনই বা ওই এই ইয়েটা নিতে হয়েছিল, হারটা কেন নিতে হয়েছিল? ওটা স্যার এক্স্যাক্টলি ওইখানে লেখা নেই, শুধুমাত্র লেখা আছে যে ইউজ করা হয়েছিল, দ্যাটস ইট। আর বানানো হয়েছিল আজকে যাতে মানুষ একা না থাকে, কারণ গড রিয়েলাইজ করেছিল যে তার একজন সঙ্গী দরকার, এই জন্য তাকে বানানো হয়েছিল। আর তার সৃষ্টির সেবার জন্য মেইনলি মানুষকে বানানো হয়েছিল, এইটুকুই লেখা, এছাড়া আর কিছু অতিরিক্ত লেখা নেই। লেখা নেই। স্যার আমি একটা জায়গায় পড়েছিলাম, ওইটা খ্রিস্টান, ওটা সম্ভবত আমি একটা জিউস রিলিজিয়নের একটা বইয়ে পড়েছিলাম। ওটা হুম, হলো অ্যাডামের ফার্স্ট ওয়াইফ হিসেবে লিলিথকে ধরা হয় ওই এনশিয়েন্ট জিউস হিস্ট্রি হিসেবে। তো আচ্ছা লিলিথ আর অ্যাডামকে সেম ভাবে বানানো হয়েছিল, সে কারণে মানে লিলিথ তার উপর অ্যাডামের ডমিনেন্টটা সহ্য করে নাই আর কি। আচ্ছা মানে এজন্য লিলিথ পরে একটা মানে অ্যাডাম কাইন্ডা ওকে রেপ করার ট্রাই করে, সো লিলিথ ওকে ছেড়ে চলে যায়। তো আচ্ছা তারপর গড অ্যাডামের জন্য আরেকটা ওয়াইফ বানানোর ট্রাই করে, বাট যখন ওই প্রক্রিয়ার মাঝখানে ছিল অ্যাডাম ওই প্রক্রিয়াটা দেখে ফেলে, আর ওর একটা ঘৃণা চলে আসে এই ক্রিয়েশনের প্রক্রিয়াটা দেখে। তো সেই কারণে অ্যাডাম ওকে একসেপ্ট করতে রাজি হয় না। তো পরে গড আর কোনো উপায় না পেয়ে অ্যাডামকে চিরনিদ্রায় শুইয়ে দেয়, আর ওর লেফট মানে পাঁজরের বাঁ পাশের হাড়টা ব্যবহার করে পরে ইভকে বানানো হয়, মানে যাতে কাইন্ডা মানে ডমিনেন্ট বা নিচের কিছু একটা, মানে অ্যাডাম থেকে একটু লোয়ার শ্রেণীর বোঝানোর জন্য আর কি। এই টাইপের আচ্ছা আর কি আমি পড়েছি। আর আমি যেটা জানি সেটা হচ্ছে যে যাতে ওরা একে অপরের পরিপূরক হয় বা একে অন্যের যে পার্ট, এটা যাতে ওরা ফিল করে, এই আমার পাঁজর ইউজ করা হয়েছিল। হুম বেশ মজার কিন্তু, তাই না? মানে পড়ার মধ্যে দিয়েও কিন্তু এটা কিন্তু ভালো একটা ইনফরমেশন। অনন্যাকেও আহ, ধন্যবাদ। আর কর্নিয়া, তাই না আপনার নাম? জি স্যার। হ্যাঁ স্যার কর্নিয়া। মানে দুইজনে কর্নিয়া টোটালি মানে ইনফরমেশন যেগুলো দিচ্ছেন বেশ মজার, মানে টোটাল এই ইনফরমেশন গুলো খুব দরকার। আমি কিন্তু আপনারা যতখানি জানেন আমি কিন্তু এত কিছু বেশি জানি না, মানে আমি জানার চেষ্টা করি। না আপনারা যদি আমাকে জানান তাহলে আমি বেশ মজা পাই যে একটা নতুন জিনিস শিখলাম, মানে নতুন জিনিস শেখার প্রতি একটা আমার আগ্রহটা বেশ প্রবল। তো থ্যাংক ইউ দুজনকেই,
যে বেশ মজা Welcome. ব্যাপার ক্রিয়েট হলো আর কি। আর Thank ওনারা you, তো sir. বেশ ভালোই জানেন দেখছি, বেশ মানে এই সম্পর্কে বেশ ভালো ধারণা আছে আর কি। স্যার পড়তে মজা লাগে এই ব্যাপারগুলো, সেজন্য আর কি। হ্যাঁ, যাই হোক, মোটামুটি এগুলো ইনক্লুডেড করবেন যখন লিখবেন। এই যে আপনি যে ধারণা বা আপনার যে চিন্তা বা আপনি যেভাবে করে পড়েছেন বা জেনেছেন, সেটাকে আসলে এক্সপ্লোর করতে হবে, মানে এক্সপ্লোর না করলে সেটা হবে না। কথা বুঝতে পারছেন? এক্সপ্লোর করার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। জি স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। বুধবার দিন স্যার একটা কথা, হ্যাঁ বলেন আপনি যে বলেন। আর্লি এনআইসিস এর যে পাওয়ার পয়েন্ট বা পিডিএফটা দিয়েছিলেন ওটা ওপেন হচ্ছে না। আচ্ছা পাওয়ার পয়েন্ট ইনস্টল করলে ওটা ওপেন হয়েছে, এটা পাওয়ার পয়েন্টের। না না, আমার তো install করা আছে, আমার ওপেন হচ্ছে না। আচ্ছা, আপনার ইয়ে কর্ণি, আপনার হচ্ছে মেইল অ্যাড্রেসটা আপনার দিয়ে রাখবেন, আমি আপনার আচ্ছা, মেইলে ঠিক আছে। পাঠিয়ে দেবো। স্যার আমি ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নমস্কার স্যার। নমস্কার স্যার। ইমানুয়েল স্যার।